তোমরা আসছো 47 লাইভটা বলে দেখা যাচ্ছে না এক সেকেন্ড আজকে বিয়ে কোথায় মনিটর কোথায় জি ম্যাম আমি তুমি তুমি কোথায় আছো মনিটর তোমাদের তো দেখা যাচ্ছে না কাউকে ম্যাম আমি শাখাওয়াত আচ্ছা শাখা ঠিক আছে আচ্ছা এখন আজকে তোমরা বলছিলা তোমাদের প্রি এক্লামশিয়া ভালো করে হয় নাই বা কম হয়েছে তো এখন হচ্ছে আমি শাখাওয়াতকে বলছিলাম যে তোমাদের কাউকে একটু কেস প্রেজেন্ট করার জন্য ম্যাম শাহিদ প্রেজেন্ট করবে বলছে আচ্ছা শাহিদুজ্জামান শাহিদ আচ্ছা ও তোমাদের সাথে তো আজকে আমার প্রথম ক্লাস তোমরা কি আমাকে চেনো নাকি দেখছো কখনো গাইনি ওয়ার্ডে দেখছো ম্যাম আমাদের কথা বলো গাইনি ওয়ার্ড একটু হয়নি কথা বলো এ ব্যাচ বি ব্যাচে গাইনি ওয়ার্ড হয়নি তো এজন্য আসলে সামনাসামনি পরিচয় হয়নি তবে আপনাকে এমনিতে চিনি আর কি এমনিতে চিনো তোমরা তো আমি তো অবশ্য তোমরা পাও নাই কমিউনিটি মেডিসিনে ছিলাম এটা অনেক আগে 15 16 ছিলাম কমিউনিটি মেডিসিনে তো তখন ওই ব্যাচগুলো অবশ্য চলে গেছে ইন্টার্নি শেষ করে চলে গেছে আচ্ছা তো যাই হোক এখন তোমাদেরও দুর্ভাগ্য আমাদেরও দুর্ভাগ্য এই কোভিড আসায় তোমাদের কারোর সাথেই আমাদের ইন্টারাকশন কিছুই হচ্ছে না এখন অনলাইনে যা হয় আর কি ক্লাস এইভাবেই চলছে তো একটু তোমরা যে ক্লাসগুলো হচ্ছে আমি মোটামুটি এই 5th ইয়ারের ক্লাসগুলোকে মানে তোমাদের যেগুলো দরকার সেগুলা ওইভাবে অর্গানাইজ করার চেষ্টা করতেছি তাও যদি তোমাদের কোনো তোমাদের কোনো নিড থাকে যে আমাদের এইটা পড়ানো হয় নাই বা আমরা এটা কম বুঝি বা এরকম তোমরা এটা হচ্ছে আমার সাথে ইয়ে করবা আমি ম্যাডামদেরকে বলবো বা আমরা চেষ্টা করব সন্ধ্যার সময় আমরা ইভিনিং এ ক্লাসগুলো মেইনলি হচ্ছে তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড পড়াতে চাই থিওরিটিক্যাল তো পড়ানো হয়েছে ক্লাস তো হয়েছেই অনেক কিছু তো এই ক্লাসগুলো আমরা চাচ্ছি যে ইয়েতে পরীক্ষা ওরিয়েন্টেড পড়াইতে তো তোমাদের সবসময় কি 49 জন আসো নাকি নাকি আরো আসে 49 আসে নাকি সব সময় আজকে তো এখন 49 দেখতেছি আরো আসে ম্যাম আরে আরো কোথায় আজকে ক্লাস করবে না নাকি ক্লাস করবে না আমার মনে হয় পার্সেন্টেজ কিন্তু মানে এরকম থাকলে একটা ক্লাসের পার্সেন্টেজ কিন্তু কম থাকলে পরে সমস্যাতে পড়বা পার্সেন্টেজ কম থাকলে প্রবলেমে পড়বা বুঝতে পারছো আচ্ছা যাই হোক আমরা তো আজকে এমনিতে আমি দেরিতে শুরু করছি আমার একটা কাজ ছিল 15 মিনিটস এমনি আমাদের ইয়ে হয়েছে তো এখন হচ্ছে তোমরা কে কেস প্রেজেন্ট করবা সেটা একজন বলো ম্যাডাম আদাব প্রি এক্লেমশিয়ার কে শহীদ করবে নাকি শাহিদ শাহিদ আচ্ছা তুমি ইয়ে করো ভিডিও ছাড়া আমরা তোমার কি অডিও শুনবো নাকি শুধু জি জি ম্যাডাম তুমি ভিডিও ইয়ে করো ভিডিও দিয়ে জয়েন করো আচ্ছা ঠিক আছে তোমরা কি সবাই শুনতে পাচ্ছো জি ম্যাম শুনতে পাচ্ছি আচ্ছা তোমাদের অপসে কি কি কেস থাকে তোমাদের কি কোনো ধারণা দেওয়া হয়েছে ম্যাডামরা তো পড়াইছেন নাসরিন ম্যাডাম 2-3 দিন কেস পড়ানো হয়েছে জানোই তো মোটামুটি শহীদ বলো তুমি কি জানো শহীদ কোথায় চলে গেছে শহীদ বলো তো কি কি কেস তোমাদেরকে পরীক্ষায় সাধারণত দেওয়া হয় ম্যাডাম
অফসের ক্ষেত্রে হচ্ছে শোনা যাচ্ছে না, জোরে বলো। হ্যালো হ্যাঁ বলো, এখন শুনতেছি। ম্যাডাম, অফসের ক্ষেত্রে হচ্ছে যে এই মানে নরমাল মানে পুরপেরিয়াম দিয়ে হচ্ছে যে কেস থাকে পুরপুরিয়াম নরমালি। না রে, পিউপেরিয়াম, পিউপেরিয়াম। ইট ইজ নট পুরপুরিয়াম। জি ম্যাডাম, বুঝছো? জি ম্যাডাম। মাই গড, কি বলতেছে? পিউপেরিয়াম, পিউরপেরিয়াম। পিউপেরিয়াম, পুরপুরিয়াম না। হ্যাঁ, পিউপেরিয়ামের একটা কেস থাকবে। তো সেটা হইতে পারে আইদার নরমাল ভ্যাজিনাল ডেলিভারি পরে অথবা সিজারিয়ান সেকশনের পরে, যে কোনো পিউপেরিয়ামের একটা কেস থাকবে। এছাড়া তোমাদেরকে আমরা অ্যান্টিনেটাল কেসও দেই। সেটার মধ্যে আহ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা একটা ডিডি সহ একটা ক্লাস তোমাদেরকে আমি পড়ানো হয়েছে, বেশ আগেই একটা ক্লাস ছিল। তো ওই টাইপের একটা থাকতে পারে, ইউটিআই অথবা ফলস লেবার পেইন, এরকম। এছাড়াও তোমার যদি সাথে পির কেসও থাকতে পারে, প্রি এক্লামশিয়ার কেস, প্রি এক্লামশিয়ার কেসও অনেক সময় দেওয়া হয়। পিএইচ সাধারণত কম দেওয়া হয় যদি ব্লিডিং একদমই না থাকে, তাহলে দেওয়া হয়। যদি পির কেস পাবা, প্রি এক্লামশিয়ার কেস মোটামুটি মানে ভালোই থাকে এখানে। বুঝছো? অ্যান্টিনেটালে এরকম পিপরিয়াম তো মাস্ট। 8 জনের পরীক্ষা যদি হয়, 3টা কেস পিপরিয়াম থাকবেই, পাবাই। 3জন অবশ্যই পাবা, 3জন বা 4জনও পাইতে পারো যদি অ্যান্টিনেটাল কেস না থাকে। ঠিক আছে? আচ্ছা, আমরা স্টার্ট করি। আর শোনো, এইখানে এই ক্লাসে কিন্তু পার্টিসিপেট করতে হবে। খালি ছবি ঝুলাই দিয়ে যে ম্যাডাম ক্লাসে আছি, উপস্থিত, এইটা বললে হবে না। এখানে পার্টিসিপেট করতে হবে। যে তোমাদের এই ক্লাসগুলো করার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের যে লেকিংস গুলো আছে, তোমরা তো ওয়ার্ডও করো নাই, সেই জিনিসগুলো যাতে তোমাদের মোটামুটি একটু মানে ইয়ে হয়, ক্লিয়ার হয়, সেই জিনিসটাই চেষ্টা করা। ঠিক আছে, এখন শুরু করো। শাহিদ, শুরু করো। শাহিদ, কেস প্রেজেন্ট করো। ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন তুমি কেস বলো, সবাই শুনবা। হিস্ট্রির মধ্যে ওর কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে তার বলতে, এরপরে আমরা ওকে ক্রস কোয়েশ্চেন করব সবাই। সবাই পার্টিসিপেট করবা। জি ম্যাডাম। বলো। তুমি ইয়ে করো, তোমার ভিডিও অন করো। স্টার্ট করো। বলো। Particulars of the patient: হুম name Rehnuma Chaudhary, age 22 years, sex female, marital status married, occupation housewife, religion Islam, address Shibganj, Sylhet, date of admission 27th August 2020, date of examination 28 August 2020. রেজিস্ট্রেশন নাম্বার, বেড নাম্বার, ওয়ার্ড নাম্বার, মোবাইল নাম্বার এগুলো রাখছি আর কি ম্যাডাম এখানে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রেজেন্টিং কমপ্লেন্টস: amenorrhea for 32 weeks, swelling of the legs for 15 days. History of presenting complaints: according to the statement of the patient, she is amenorrheic for 32 weeks. Her last menstrual period was 27th December 2019. Then she developed early sign symptoms of pregnancy. She was under regular antenatal checkup. Her blood pressure was normal, and there was no protein in urine in her last visits. But for the last 15 days, she has noticed swelling over the ankles. She then consulted with her local doctor, and the doctor found high blood pressure and advised her to get admitted into hospital. One query: patient also added that she has been gaining abnormal weight for the last 30 days and noticed tightness of the ring on her fingers. Her fetal movement is good. She has no headache, disturbed sleep, blurring of vision, epigastric pain, or vomiting. Her bowel and bladder habits are normal. With the above complaints, she got admitted in our hospital for further management. Obstetrical history: married for 2 years, gravida, primary gravida, abortion, nil. Menstrual history: age at menarche 13 years,
menstrual cycle 28 days, menstrual period 4 to 5 days, menstrual flow average, first day of last menstrual period 27th December 2019, expected date of delivery 3rd October 2020. She was on oral contraceptive pill following her marriage and discontinued for 6 months prior to conception. Past medical and surgical history, nothing contributory. Drug history, nothing contributory. Family history, her mother is hypertensive. Her elder sister faced same problem in her second pregnancy. Personal history, nothing contributory. Immunization history, she has got tetanus toxoid vaccine in full dose and also immunized according to EPI schedule. Socioeconomic history, middle class. ম্যাডাম এই হচ্ছে particulars of the patient ভিতরে আচ্ছা ঠিক আছে, তুমি তুমি এখন স্টপ হও। এখন তোমাদের কারো কোনো কোয়ারি আছে ইয়েতে, হিস্ট্রিতে কোয়ারি আছে? কথা বলো, পার্টিসিপেট করো সবাই। হিস্ট্রিতে কোনো কোয়ারি আছে কারো? কি ব্যাপার, এ ব্যাচ কি ওই সবাই জয়েন করে বাসায় চলে ঘুমাচ্ছে নাকি? বাসায় ঘুমাচ্ছ সবাই? এই তোমরা কি বাসায় আসো নাকি ক্লাসে আসো? জি ম্যাম আছে। জি ম্যাম। তোমাদের কোনো কোয়ারি নাই নাকি? না ম্যাম। কোনো কোয়ারি নাই? আচ্ছা ঠিক আছে, না থাকলে তো নাই। তার সে খারাপ ভালোই বলছে। তুমি আরেকটা জিনিস এখানে বলতে পারো, শাখাওয়াত নাকি শাহিদ, তুমি এমেনোরিয়া না বলে এখানে প্রেগন্যান্সি বলতে পারো। প্রেগনেন্ট ফর শি ইজ চিফ কমপ্লেইন্স প্রেগন্যান্সি ফর এত উইকস বা এত মান্থস বলা যাবে। তারপর সুয়েলিং অফ দ্য লেগস, ঠিক আছে তোমার এই দুইটা। আচ্ছা তারপরে হচ্ছে এখানে তুমি আরেকটা জিনিস বলছো যে according to the statement of the patient she was amenorrheic for 32 weeks। এমেনোরিয়া যদি বলো তাহলে হচ্ছে তোমাকে বলতে হবে যে সে কি এমেনোরিয়া, তো অনেক সেকেন্ডারি এমেনোরিয়ার অনেক কজ থাকে, সে কি প্রেগন্যান্ট না নন প্রেগন্যান্ট এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না। এখন তার প্রেগন্যান্সি ওয়াজ ডায়াগনোসড বাই আর্লি আল্ট্রাসোনোগ্রাফি, এটা কিভাবে ডায়াগনোসিস হলো সেটা লিখতে হবে। এক সেকেন্ড। হ্যালো হ্যালো, ক্লাসও আছে, ক্লাসও পরে মাত্র। প্রেগন্যান্সি ডায়াগনোসড কিভাবে হইলো, আর্লি আল্ট্রাসোনো দিয়ে না ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট দিয়ে, এটা একটু লিখলে ভালো হয়, বুঝছো? তারপরে সে বলো তো একটু এটা শুরু করছিলা কিভাবে চিফ কমপ্লেইনটা? ম্যাডাম pregnancy for 32 weeks, swelling of the legs for 15 days. হ্যাঁ আচ্ছা, History তুমি of- শুরু করছো কিভাবে? According to the statement of the patient, she is amenorrheic for 32 weeks. Her last menstrual period was 27th December 2019. Then she developed early signs symptoms of pregnancy. She was under regular antenatal checkup. আচ্ছা এইখানে লিখবে আর্লি সাইন সিম্পটমস অফ প্রেগন্যান্সির পরে প্রেগন্যান্সি ওয়াজ ডায়াগনোসড বাই আর্লি আল্ট্রাসোনোগ্রাফি অথবা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। তারপরে বলো, তারপর Her blood pressure was normal and there was she no was on protein. regular antenatal checkup, ঠিক আছে। her blood pressure was normal but her pregnancy was uneventful up to এত weeks বা up to date এত, এইভাবে বললে সুন্দর লাগে, Okay, madam. ঠিক আছে। তারপর There was no protein in her urine. প্রোটিন in the last হার ইউরিন, শোনো এটা তো একটা মানে অবজেক্টিভ একটা ইয়ে হয়ে গেল। সে কি হিস্ট্রিতে বলতে পারবে তার প্রোটিন ইউরিনে আছে কিনা? সে তো রুগী তো বলতে পারবে না। এখন তার রুগী অ্যান্টিনেটাল চেকআপে ছিল, আমরা কি সবসময় রুগীকে মানে এই কথাটা এখানে বলাটা ঠিক না। তুমি এইটা বলতে পারো যে আর প্রেগন্যান্সি ওয়াজ uneventful up to 8 weeks. During her regular antenatal checkup, she visited a doctor and then it was found that her blood pressure was high. তারপরে কি বলছিল বলো তো? madam
But for the last 15 days, she has noticed swelling over the ankles. আচ্ছা She then সুইলিং হ্যাঁ হুম she then consulted with her local doctor, and the আচ্ছা doctor found high blood pressure আচ্ছা and ঠিক আছে advised her to get admitted into hospital. One query, patient also added that she has been gaining abnormal weight for the last 30 days and noticed হুম tightness of the ring on finger. হুম আচ্ছা Her fetal movement is good. She has হুম no headache, disturbed sleep, blurring of হুম vision, epigastric pain, or ঠিক vomiting. আছে Her আচ্ছা ঠিক আছে bowel and bladder habits are normal. With the আচ্ছা above complaints, she got admitted in our hospital for further management. আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে তোমরা তোমাদের কোনো আর এখানে আর কোনো কনফিউশন আছে যেগুলো বললাম ওকেও মোটামুটি আহ, ঠিকই আছে তোমাদের কি কোনো ফারিহা বলো তো ফারিহা 36 ফারিহা ফারিহা শুনতে পাচ্ছো জি ম্যাম শুনতে পাচ্ছি তোমার কি কোনো কোয়েরি আছে ওর চিফ ইয়েতে প্রেজেন্টিং ইলনেসে নাই আছে বলো না ম্যাম কোশ্চেন নেই কোয়েশ্চেন ম্যাম নেই বলো ম্যাম একটা কোশ্চেন ছিল হ্যাঁ ম্যাম হ্যাঁ আমরা বলো যখন হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসে বলবো যে হচ্ছে তার এলএমপি ছিল সামথিং ওখানে কি আমরা ইডিডিটা অ্যাড করে দিব ইডিডি বললে ভালো এখানে আমরা তো ইডিডি বলতাম অনেক ম্যাডামরাও চায় যে পরে তো আবার তুমি অবস্টেটিক্যাল হিস্ট্রি বলছো তো মেনস্ট্রুয়াল হিস্ট্রি তখনও বলতে পারো আর আমরা ওই এইবার দুইটাই বলা যাবে যে হার এলএমপিএস এত অ্যাকর্ডিং টু ইডিডি উইল বি অন এত ঠিক আছে একসাথে বলতে পারো পরে কিন্তু আবার তোমার মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আবার দুইটা আবারও বলতে হবে দুইবার বললে অসুবিধা নেই ওকে ম্যাম থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা এখন তাহলে যদি তোমাদের কারো কোয়েরি না থাকে আমরা এখন জেনারেল এক্সামিনেশনে যাব ম্যাডাম হ্যাঁ বলো আমি যে হিস্ট্রির মধ্যে প্রোটিনিউরিয়ার কথাটা কি ম্যাডাম লিখবো নাকি না লিখবা না হিস্ট্রির মধ্যে প্রোটিনিউরিয়া লিখবা না ও তো হচ্ছে রোগী তো মানে তুমি তো প্রোটিনিউরিয়া তো একটা মানে ইনভেস্টিগেশন করে তারপরে করা হচ্ছে এখন পেশেন্টের কমপ্লেইন ছিল সুয়েলিং অফ লেগ সেটার জন্য সে ইয়েতে যাচ্ছে মানে ডক্টরকে লোকাল ডক্টরের সাথে কনসাল্ট করছো সেখানে সে উনি পাইছে যে হাই রাইজ অফ হাই ব্লাড প্রেশার সেটার জন্য হসপিটালে অ্যাডমিশন দেওয়া হয়েছে এই হাই রাইজ অফ ব্লাড প্রেশার কত যদি রোগী বলতে পারে সেটা তুমি বলতে পারো কিন্তু প্রোটিনিউরিয়া এখানে বলার দরকার নেই প্রোটিনিউরিয়া বলবা না ঠিক আছে জি ম্যাডাম বলো ফ্রথি ইউরিন থাকলে কি এটা বলবো ফ্রোদি ইউরিন এইগুলা মানে স্ক্যান্টি ইউরিন যদি হয় ফ্রোদির সাথে এটা রেনাল কোনো পেরেনকাইমাল ডিজিজ এগুলার সাথে কোইনসাইড করে কিন্তু আমরা মেইনলি যদি প্রিএক্লেমশিয়া বলতে চাই সেখানে আমরা স্ক্যান্টি ইউরিন বা অলিগোরিয়ার সাথে আমাদের একটা ইয়ে থাকে সম্পর্ক থাকে অলিগোরিয়া আছে কিনা সেটার সাথে বুঝতে পারছো জি ম্যাম স্ক্যান্টি মিকচুরেশন ফর এত ডেজ এটাও যদি রুগী বলে তাহলে তখন তুমি বলতে পারো তখন সেটা সিভিয়ার পির একটা সিমটমে চলে যাবে ঠিক আছে আর কিছু বলো পেশেন্ট প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ ছিল কিনা সেটা কি অ্যাড করব কি বলো তো শুনতে পাচ্ছি না পেশেন্ট প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ ছিল কিনা সেটা কি অ্যাড করব মানে সে তো হ্যাঁ হ্যাঁ সেটা তো তুমি তার প্রেগন্যান্সি ওয়াজ her pregnancy was uneventful what does it mean uneventful মানে in all cases everything is normal মানে সে ভালো ছিল কোনো সমস্যা নেই ঠিক আছে uneventful বলতেই তোমার বোঝাচ্ছে যে তার সবকিছু ওকে ছিল ভালো কোনো ছিল প্রবলেম না আচ্ছা ঠিক কি আছে মানে সে আগেও ভালো ছিল সেটা কি হ্যাঁ হ্যাঁ তার তেমন কোনো প্রবলেম না এই তোমার সাধারণ ওই যে ভমিটিং নশিয়া এগুলো তো থাকতেই থাকবে নর্মাল এলিমেন্টস গুলো তো থাকবেই কিন্তু হাই রাইজ অফ ব্লাড প্রেশার এটা তো একটা মানে তার কমপ্লিকেশন বা প্রেগন্যান্সির একটা ইয়ে থাকবে তো আনইভেন্টফুল মানে না সবকিছু ম্যাম আমি নরমাল ছিল বলছিলাম যে সে প্রেগন্যান্সির আগে থেকে হাইপারটেনসিভ কিনা সেটা কি ও উল্লেখ করব সেটা যদি তোমার না না এটাতে লাগবে না যদি মানে এখনই যদি এইবারই তার প্রেগন্যান্সির 20 উইকস পরে যদি তার ব্লাড প্রেশার রাইজ করে তাহলে হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন আর আগে থেকে যদি তার মানে ইয়ে থাকে হাইপারটেনশন থাকে তাহলে তুমি তাকে কি বলবো ক্রনিক হাইপারটেনশন তখন তোমার চিফ কমপ্লেইনে কিন্তু নন কেস অফ
ক্রনিক হাইপারটেনশন এটা তোমাকে বলতে হবে, চিফ কমপ্লেক্সে চলে যাবে। সুয়েলিং অফ লেগস বলতেছে তো, তারপরে চলে যাবে নন কেস অফ ক্রনিক হাইপারটেনশন। তুমি হিস্ট্রি নিবা যে সে তো এখন বলতেছে 32 উইকস আসছে। এখন 32 উইকসে যদি ফার্স্টলি কারো বিপি বেশি থাকে তাহলে সে ক্রনিক না, সে হচ্ছে এই তুমি যেটা বলছো সেটা বলার দরকার নেই যদি তোমার রিলেটিভ হিস্ট্রি না থাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। যদি রিলেটিভ হিস্ট্রি না থাকে, যদি তুমি আগে থেকে জিজ্ঞেস করবা যে আপনার না থাকলে নেগেটিভ মানে নেগেটিভ পয়েন্ট আনার দরকার নেই এখানে। আর যদি সে বলে যে আগে থেকে আমি হাইপারটেনসিভ, আগে থেকে আমি প্রেগন্যান্সির আগেই আমি প্রেশার ওষুধ খেতাম, তখন হিস্ট্রিটা এইভাবে বলতে হবে, মানে নোন কেস অফ হাইপারটেনশন। ওকে ম্যাম। ঠিক আছে, তারপর বলো। আর ম্যাডাম হিস্ট্রিতে বলো। ম্যাডাম জেনারেল এক্সামিনেশন হ্যাঁ বলো, জেনারেল এক্সামিনেশন বলো। appearance healthy looking, body build average, cooperation highly cooperative, decubitus on choice, height 5 feet 4 inches, weight 70 kg, edema present, anemia mildly anemic, jaundice, cyanosis, koilonychia, leukocycia, dehydration all are absent. Regarding vitals, pulse 80 beats per minute, blood pressure 150 by 100 millimeter of mercury, respiratory rate 17 breaths per minute, temperature 99 degree Fahrenheit. Thyroid gland is not enlarged, lymph node is not palpable. Breast examination is not done. আচ্ছা, লিম্ফ নোড কি এখানে তোমার করার দরকার? লিম্ফ নোড করবা? As a part of general examination আমি এটা করতে পারি। সেইটা বলতে পারো। তোমার এই পির সাথে কি লিম্ফ নোডের কোনো ইয়ে আছে? তুমি কি কোনো এখানে পজিটিভ ফাইন্ডিংস খুঁজতে চাচ্ছ? মানে কি চাচ্ছ তুমি? কেন করবা? ম্যাডাম As এটা a আমি part of general examination যদি বলো তাহলে ঠিক আছে, otherwise it is not justified to do lymph node examination in preeclampsia. You will not get any positive findings, ঠিক আছে? তুমি যদি করো তাহলে এটা বলবা যে আমার as a part of এক্সামিনেশন তখন আমি করতে যাচ্ছি, এটা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তারপর পেশেন্ট তুমি বলছো যে সে ওয়েট গেইন করছে বেশি, আগের চেয়ে অনেক বেশি, এটা তুমি কিভাবে জেনারেল এক্সামিনেশনে ইয়ে করবা? জি ম্যাডাম, এটা ডেমনস্ট্রেট আমি করবা? এভাবে ডিফাইন করছি যে মানে তার কারেন্ট ওয়েট হচ্ছে 70 কেজি, শি গেইনড 2.5 কিলোগ্রাম ইন দ্য লাস্ট উইক, মানে লাস্ট এক সপ্তাহে সে 2.5 কেজি ওয়েট গেইন করছে আর কি। তোমার আগের 2.5 কেজি তুমি কিভাবে বুঝছো? পেশেন্ট ম্যাডাম বলছে? মানে হ্যাঁ ম্যাডাম, পেশেন্ট তার ওয়েট সে রেগুলারলি মাপতো, তো মানে মেপে সে হচ্ছে যে এটা সে ডিফারেন্সিয়েট করছে আর কি। আর ম্যাডাম এটা এটা হচ্ছে তুমি যে জেনারেল এক্সামিনেশনে এটা তোমার মানে বলা যাবে না, কারণ হচ্ছে পেশেন্ট সে যদি পেশেন্টের কথাই তো তোমার হবে না, তোমার তো এভিডেন্স লাগবে যে 2.5 কেজি সে পাইছে। তুমি এটা মানে তুমি ঠিক আছে, তুমি চিফ কমপ্লেন্সে প্রেজেন্ট ইলনেসে বলছো, এটা ঠিক আছে, বুঝছো? তোমার কাছে যদি পেশেন্ট আসে, তুমি ধরো আজকে তাকে দেখছো, 1 মাস পরে আমরা ওয়েট নেই কিসের জন্য, আমরা 1 মাস পরে আবার দেখি পেশেন্ট যখন আসে তখন আমি আবার ওয়েটটা তাকে দেখবো, তার ওয়েট আমার কাছে যখন সে কোন ইনস্টিটিউশনে বা ধরো তোমার চেম্বারেও যদি আসে, ডক্টর যদি দেখে পেশেন্ট এটা যখন বলবে তখন হচ্ছে তুমি চিফ কমপ্লেন ইয়েতে বলবা প্রেজেন্ট ইলনেসে, ঠিক আছে? আর এখন যত ওয়েট পাইছো ততই। ইডিমা যদি 1+2+3+, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট, আর মর্নিং ইডিমা যদি হয় সেটাও সিগনিফিকেন্ট, ঠিক আছে? অ্যাঙ্কেল ইডিমা যদি মর্নিং এ থাকে, ঘুম থেকে উঠে দেখতেছে তার পায়ে পানি আছে, তাহলে কি এটা নরমাল না অ্যাবনরমাল? প্যাথোলজিক্যাল ম্যাডাম এটা। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল। হ্যাঁ ঠিক আছে, তারপরে বলো। ম্যাডাম মানে পেশেন্ট যদি বলে যে আমি ঘুম থেকে উঠে মানে পা ফোলা পাইছি, এটা মানে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্টস আমরা কিভাবে লিখতে পারি? এটা এত কিছু মানে কি লিখবা, সুয়েলিং অফ লেগই বলো, এটা এত বেশি বলার কিছু না, বুঝছো? ওকে ম্যাডাম। পেশেন্টে ঘুম থেকে উঠে তুমি কত কিছু লিখবা, এটা এত কিছু লিখতে হবে না, কারণ আমরা জানি যে এখন ইয়ে কিন্তু ইডিমা কিন্তু এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে নাই প্রিএক্লাম্পসিয়ার, বুঝছো? ইয়েতে প্রেগন্যান্সিতে তো ইডিমা হইতেই পারে, ফিজিওলজিক্যাল ইডিমা হয়। এখন হচ্ছে
প্রিএক্লাম্পসিয়ার যে আমরা ইডিমা যেটা বলি, ইডিমা, প্রোটিনেরিয়া, হাই ডোজ অফ ব্লাড প্রেশার, এটা কিন্তু এখন এক্সক্লুড করা হয়েছে। তুমি সুয়েলিং বলতে পারো যে অনেক বেশি সুয়েলিং, সেটা বলবা। এলা সকালে উঠছে মানে এই ক্ষেত্রে বলার দরকার নেই ইয়েতে, চিফ কমপ্লেন্সে বা হিস্ট্রিতে। ঠিক আছে, তারপর বলো। ওকে ম্যাডাম। ম্যাডাম এরপর সিস্টেমিক এক্সামিনেশন। হ্যাঁ, তুমি লাংস অস্কালটেট করছো? জি ম্যাডাম, হার্ট লাং এক্সামিনেশন করছি। নাথিং অ্যাবনর্মালিটি কুড বি ডিটেক্টেড। আচ্ছা, হার্ট লাংস এক্সামিনেশন করে মানে কি দেখতে চাচ্ছিলা? ম্যাডাম আমি কি তোমার লাংসে, আশা কি ছিল? ম্যাডাম হার্টে আমি দেখতে পারতাম যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা। না, দেন এই ক্ষেত্রে এই এই পির ক্ষেত্রে লাংসে আমি কি মানে পেতে পারতাম, বা আমি কেন লাংসে লাংস ম্যাডাম, পেবো? লাংসে আমি ইডিমা পাইতে পারি, তো সেই ক্ষেত্রে আমি লাংসটা হচ্ছে যে অস্কালটেট করে দেখবো আর কি। লাংসে ইডিমা হলে, ইডিমা বলে নাকি, এটাকে কি বলে? বেসাল ক্রিপিটেশন। বেজাল ক্রিপিটেশন তুমি পাবা কিনা, তুমি অস্কালটেট করে কি জিনিস পাবা সেটা বলবা তো। এলভিএফ যদি ডেভেলপ করে কমপ্লিকেশন হিসাবে, তাহলে তুমি কি পাবা সেটা বলবা। ঠিক আছে, জি ম্যাডাম। জি ম্যাডাম। কারণ কমপ্লিকেশনস তোমরা নিশ্চয়ই পড়ছো, প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়ার কমপ্লিকেশনস, তো মাল্টি অর্গান ডিজিজ না এটা। আচ্ছা, তারপর বলো বলো বলো। পার অ্যাবডোমিনাল তুমি এক্সামিনেশন। ব্লাড প্রেশার ওইগুলো বলছো নাকি? আমি মনে হয় ওইটা খেয়াল করি নাই। বিপি কত বলছো? 150/100 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, ঠিক আছে, 150 100। আচ্ছা, তোমার জেনারেল এক্সামিনেশনে পজিটিভ ফাইন্ডিংস এর মধ্যে আমি শর্টকাট বলে ফেলি, কারণ ওইভাবে জিজ্ঞেস করলে অনেক সময় চলে যাবে। আচ্ছা, শর্টকাট মানে জেনারেল এক্সামিনেশনে আমার পজিটিভ ফাইন্ডিংস আমি কি মানে পেতে পারি। এখানে ওয়েট তো অবশ্যই একটা জিনিস বলতেই হবে। তারপরে হচ্ছে তোমার এনিমিয়া, আমরা মোটামুটি আমাদের সব রোগী মাইল্ডলি এনিমিক থাকে। এটা আমাদের মানে ওই এনিমিয়া এটার সাথে সম্পর্ক না, হিমোকনসেন্ট্রেশন কিছু হয় তোমার এনিমিয়া তুমি পাবা না, কিন্তু এনিমিয়া আমরা মাইল্ডলি এনিমিয়া বলি, সেটা অসুবিধা না। ব্লাড প্রেশার আমাদের একটা পজিটিভ ফাইন্ডিংস, ইডিমা একটা পজিটিভ ফাইন্ডিংস। আর হচ্ছে লাংসে আমি কোনো ভেজাল ক্রেপিটেশন পাই কিনা সেটা একটা পজিটিভ, না পাইলে নাই, তবু আমার অস্কালটেশন বলতে হবে। ঠিক আছে, এখন বলো পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আর ইডিমা তো বললাই, পার অ্যাবডোমেন বলো। জি ম্যাডাম। পার হুম অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইন্সপেকশন। হুম Abdomen is uniformly enlarged, umbilicus is হুম centrally placed and হুম inverted, হুম stria gravidarum and linea nigra present. হুম Palpation, symphysiofundal height 32 centimeter, which হুম corresponds to gestational age. হুম Abdominal girth 98 centimeter, fundal grip broad, soft. Lateral grip, the back is felt on the left side and irregular limb on the right side. ব্রড সফট মানে কি? Madam, it indicates buttock. আচ্ছা, তাহলে একটা বলো, ব্রড সফট স্ট্রাকচার সাজেস্টিভ অফ বাটক। হ্যাঁ, তারপরে শুধু ব্রড সফট বললে তো চুপ করে গেলে হবে না, তারপরে বলো। Okay. Pelvic grip, first pelvic grip, rounded, smooth, hard, palatable structure, indicative of head. হুম Second pelvic grip, head is not engaged. Auscultation, এই এখন fetal, কি এইভাবে বলে? ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ এইভাবে বলে নাকি? না ম্যাডাম, লিউপোর্ট তাহলে কি দিয়ে বলে বলে? আর কি। লিওপোর্ড হিসেবে বলো। তোমরা ওই পুরা নামলে বসে থাকলে হবে নাকি? ফার্স্ট লিওপোর্ড, সেকেন্ড লিওপোর্ড এইভাবে বলবা। ম্যাডাম পেলভিক গ্রিপটাকে মানে থার্ড লিউপোর্ট বলা হয় আর কি। হ্যাঁ, পেলভিক গ্রিপকে যে এইভাবে যে ধরতেছে এরকম করে, এটা হচ্ছে থার্ড লিওপোর্ড। আর ওইটা কি পরেরটা, যেটা হচ্ছে এইভাবে দুই ইয়ে করে ধরতেছে, সেটা কি? ফোর্থ লিউপোর্ট। ফোর্থ লিওপোর্ড। ঠিক আছে, এইভাবে বলবা। ম্যাডামরা অবশ্য অনেক ক্ষেত্রে এখনো পুরানো জিনিসই মানে অনেক ম্যাডামই শুনে পছন্দ করেন, তো দুইটাই জেনে রাখো আর কি। বুঝতে পারছো? বইয়ে তো এখন ওই লিওপোর্ড হিসেবে আসছে, লিওপোর্ড হিসেবে বললে ভালো। তোমাদের তো পরীক্ষা টরীক্ষায় মানে গ্রিপ গুলা তো তোমাদের এন্টিনেটাল এক্সামিনেশন ওয়ার্ডে দেখছো নাকি? না ম্যাডাম, ওয়ার্ডে দেখিনি। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা পরে ওয়ার্ডে ইয়ে করবো। লিস্ট থিওরিটিক্যাল গুলা শিখে রাখো, মোটামুটি ইয়ে করে রাখো। আচ্ছা, তারপর বলো। Auscultation, fetal heart sound
Fetal heart rate is 140 beats per minute, regular, and best হুম, heard in the middle of right spine umbilical line. Per vaginal আচ্ছা examination is not done. আচ্ছা তো এখন তুমি বলো তো তুমি পার অ্যাবডোমিন এক্সামিনেশনে পি মানে ডায়াগনোসিস করার জন্য তোমার পজিটিভ কি তুমি ইয়ে করো আচ্ছা Madam, তুমি না আরেকজন বলো এই কে আছে অদিতি বলো তো অদিতি রোল নাম্বার 16 রোল নাম্বার 16 চলে গেছে এই যে এরা এই জি কাজটা ম্যাম করে আছি আছো তাহলে বলো কোয়েশ্চেনটা আরেকবার একটু বলবেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন সে তো বললো তোমার কি পার অ্যাবডোমেন দেখে কোনোভাবে মনে হচ্ছে এটা পি পেশেন্ট হইতে পারে বা তুমি কি সাজেস্টিভ কি খুঁজবা সার্চ করবা পি বলার জন্য না থাকতে পারে সবসময় যে থাকবে তার কোনো ঠিক নেই তুমি কি কিছু ইয়ে করবা মানে তোমার কি মনে হবে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি এটা যে যখন আমরা হাইট অফ ইউটেরাস দেখবো তখন একটা আইইউজিআর থাকার একটা হাইট অফ ইউটেরাস আমাদের কম থাকতে পারে ঠিক আছে তো সেটা কি হয় প্রেগন্যান্সি উইথ প্রি এক্লাম্পসিয়াতে কি থাকে অনেক ক্ষেত্রে যদি সিভিয়ার পি থাকে বা ওইরকম হয় তাহলে গ্রোথ রিটার্ডেশন হয় হাইটটা কম থাকতে পারে আইইউজিআর হতে পারে তারপর আমরা অ্যাবডোমিনাল গার্ড দেখতেছি গার্ডের মধ্যে কি থাকবে গার্ডের ইয়েটা কম থাকবে কিসের জন্য এমনিটি ফ্লুইড ভলিউম অলিগোহাইড্রামনিয়াস থাকে প্রি এক্লাম্পসিয়া অনেক ক্ষেত্রে বুঝতে পারছো ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকার জন্য অলিগোহাইড্রামনিয়াস থাকতে পারে এই দুইটা জিনিস আমার পজিটিভ থাকতে পারে কঠিন লাগতেছে নাকি বুঝতে পারতেছো জি ম্যাম আরেকবার একটু বলেন তোমরা প্রি এক্লাম্পসিয়ার কমপ্লিকেশন শুনছো না প্রি এক্লাম্পসিয়ার কমপ্লিকেশন তো জানো সবাই অলিগোহাইড্রামনিয়াস আর আইইউজিআর একটা কমপ্লিকেশন আছে বাচ্চার ফিটাসের এখন আইইউজিআর যদি থাকে আমি হাইট পার অ্যাবডোমেন এক্সামিনেশনে হাইটটা একটু কম পেতে পারি ঠিক আছে আর অলিগোহাইড্রামনিয়াস থাকলে অ্যাবডোমিনাল গার্ডটা একটু কম হবে এই কথা আর কিছু না বুঝছো বুঝতেছো কথা বলো জি ম্যাম আচ্ছা ঠিক আছে তারপরে তুমি হিস্ট্রি শেষ করো তাড়াতাড়ি history শেষ এখন salient feature. আচ্ছা বলো সেলেন্ট ফিচার তুমি হিস্ট্রি কি শেষ করে ফেললা এক্সামিনেশন শেষ করলে তোমার ডায়াগনোসিস কি ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি Madam, primary gravida with 32 weeks it is pregnancy. a case of primary gravida it is a case Okay, madam. It is a case of primary gravida with 32 weeks pregnancy with preeclampsia. আচ্ছা ঠিক আছে হিস্ট্রি সম্পর্কে আর কোনো সমস্যা আছে কারো আফসানা মিমি বলো তো 38 সবগুলা ঘুমাইতেছে বাসায় বসে বসে এই দেখো নাই অ্যাবসেন্ট খাবা যারে ডাকবো সাথে সাথে কথা না বললে অ্যাবসেন্ট দিয়ে রাখবো আচ্ছা তোমরা এখন বলো এখন হচ্ছে তোমাদেরকে আমরা একটু ইয়ে করি যে কি কি কোয়েশ্চেন তোমাদের কেসে আসতে পারে তোমাদের তো থিওরিটিক্যাল ক্লাস তো হইছে নাকি এই সাখাওয়াত কোথায় আছে সাখাওয়াত জি ম্যাম সাখাওয়াত বলো তো তোমাদের থিওরিটিক্যাল ক্লাস তো হইছে এখন হচ্ছে আমি কোয়েশ্চেন গুলো বলি কি কি কোয়েশ্চেন ধরে পরীক্ষায় নাকি আবার পুরো ডিটেইলস বলতে থাকবো ম্যাম শুধু কোশ্চেন বলে দিলেই হবে অন্যরা কি তোমাদের কি বলবো কোয়েশ্চেন বলবো নাকি আচ্ছা ঠিক আছে তোমাদের শোনো তোমরা কথা না বললে আমি তো বুঝবো না তোমরা বুঝতেছো না কি ম্যাম করতেছো কোশ্চেন বলে দিলেই ভালো হবে ম্যাম ঠিক আছে তাহলে হচ্ছে এখন হিস্ট্রি মোটামুটি ক্লিয়ার হইছে লিখতে পারবা গুছায় লিখতে পারবা পরীক্ষায় এই গুছায় লিখতে পারবা কিনা জি ম্যাম জি ম্যাম এই একটা ক্লাস একটাও কথাও শুনে না তারপরে হচ্ছে জিজ্ঞেস করলেও কোনো কথা বলে না মনে করে তাদেরকে কেউ পড়া ধরবে নাকি ঠিক আছে এখন শুনো এখানে হচ্ছে তোমাদেরকে প্রথম কোয়েশ্চেন করা হবে যে হোয়াট আর দা হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি
তো হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সির definition of hypertension in pregnancy এগুলো তো জানোই নাকি more than 140 are systolic and more than 90 এটা আমরা কখন দেখবো একজন absolute rise of blood pressure at least 140 over 90 in a previously normotensive patient ঠিক আছে তো এটা কি একবার দেখলে হবে নাকি না দুই তিনবার দেখতে হবে একবার দেখলেই কি বলবো প্রেগন্যান্সি ইয়েতে হইছে ব্লাড প্রেশার বেড়ে গেছে শহীদ বলো তো at least দুইবার at least on 2 occasions ঠিক আছে আচ্ছা তখন আমরা সেটাকে বলবো আচ্ছা তারপরে হচ্ছে এখানে হাইপারটেনসিভ ডিসঅর্ডার কি কি আছে প্রেগন্যান্সিতে বলো তো শহীদ বলো এরা চুপ করে বসে থাকবে তুমি আজকে বলবা তুমি এরা কথা বলবে না এক্ল্যাম্পসিয়া আর হচ্ছে যে জেস্টেশনাল হাইপারটেনশন আচ্ছা ঠিক আছে এই মাশকুরা জাহান বলো তো 55 প্রিএক্লাম্পসিয়া কি জিনিস এগুলো সব পরীক্ষার কোশ্চেন এইভাবে জিজ্ঞেস করবে হোয়াট ইজ প্রিএক্লাম্পসিয়া বোর্ডেও বসলে এগুলা হচ্ছে ভাইবা তো জিজ্ঞেস করবে বলো পারবা নাকি পারবা না আচ্ছা ঠিক আছে ডেফিনেশনটা লিখবা যে কিভাবে বলবা এটা হচ্ছে তোমাদের ওই যে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার of unknown etiology characterized by development of rise of blood pressure more than 140 by 90 after কত উইকস এর পরে 20 উইকস এর পরে 20 উইকস এর পরে in a previously normotensive non proteinuria patient ঠিক আছে আচ্ছা এটা প্রিএক্লাম্পসিয়া তারপরে হচ্ছে এক্লাম্পসিয়া প্রিএক্লাম্পসিয়া যখন অ্যাসোসিয়েটেড উইথ কনভালশন তখনই আমরা তাকে এক্লাম্পসিয়া বলবো আর সাথে জেস্টেশনাল হাইপারটেনশন কে বলবা এই নাবিলা বলো তো নাবিলা রোল নাম্বার 26 জি ম্যাম বলো হোয়াট ইজ জেস্টেশনাল হাইপারটেনশন ম্যাম blood pressure more than or equal to 140 by 90 millimeter of mercury for the first time in pregnancy after 20 weeks এইটার সাথে প্রিএক্লাম্পসিয়ার কি ডিফারেন্স আছে বলো তো আদনান বলো ম্যাম জেস্টেশনাল হাইপারটেনশনে প্রোটিনিউরিয়া কিংবা ইডিমা এগুলো থাকে আর প্রিএক্লাম্পসিয়া ইডিমা বললাম তো ইডিমাকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে আনবা না ইডিমা ইজ নট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ প্রিএক্লাম্পসিয়া ঠিক আছে এখন হচ্ছে প্রোটিনিউরিয়া আর হাইপারটেনশন তো এখন তাহলে দুইটা পার্থক্য ক্লিয়ার হলো তো আচ্ছা ক্রনিক হাইপারটেনশন উইথ সুপারইম্পোজড প্রিএক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া বলো তো কি এইগুলা নুসরাত বলো নুসরাত আলম রোল নাম্বার 7 নুসরাত জি ম্যাম নো ক্রনিক হাইপারটেনশন উইথ সুপারইম্পোজড প্রিএক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া মানে কি আচ্ছা না পারলে অসুবিধা নাই শহীদ বলো যে কেস প্রেজেন্ট করছে 60 বলো ম্যাডাম ক্রনিক হাইপারটেনশন উইথ সুপারইম্পোজড প্রিএক্লাম্পসিয়া এটা মিন করে হচ্ছে যে পেশেন্টের মানে প্রেগন্যান্সির আগে থেকেই সে হাইপারটেনসিভ ছিল বাট প্রেগন্যান্সির টাইমে সে হচ্ছে যে অ্যাডিশনালি প্রোটিনিউরিয়া ডেভেলপ করছে আর কি ঠিক আছে হোয়াট ডু ইউ মিন বাই প্রোটিনিউরিয়া কতটুকু প্রোটিনিউরিয়া বললে হলে আমরা তাকে বলবো প্রোটিনিউরিয়া ম্যাডাম সিগনিফিকেন্ট হচ্ছে 0.3 গ্রাম মানে ট্রেস অ্যামাউন্ট তুমি প্রেগন্যান্সিতে পাবা ট্রেস অ্যামাউন্ট প্রোটিন মানে 0.1 গ্রাম পার লিটার তুমি হচ্ছে আমরা ইয়েতে পাই ঠিক আছে 0.1 গ্রাম পার লিটার কিন্তু সেটা যদি আমার 0.3 যদি হয় 0.3 গ্রাম পার লিটার তাহলে হচ্ছে +1 0.1 যদি হয় +2 এইভাবে আমরা +3 +4 এইভাবে বলবো
এখন যদি 0.3 যদি হয় তাহলে হচ্ছে এটা ট্রেসেবল, মানে এটা আমরা ইয়েতে ওই তখন তাকে আমরা বলবো যে এটা প্রোটিনিউরিয়া। কিন্তু ট্রেস অ্যামাউন্ট মানে 0.1 গ্রাম যদি হয় বা তার নিচে সেটাকে আমরা এখানে ধরবো না, ঠিক আছে? 0.3 উপরে গেলে। আর সিগনিফিকেন্ট বলতে বোঝায় সিগনিফিকেন্ট প্রোটিনিয়াম মিন্স মোর দেন 5 গ্রাম পার লিটার। বুঝতে পারছো? সিগনিফিকেন্ট আরেক জিনিস, ট্রেস আরেক জিনিস, আর আরেকটা হচ্ছে ডায়াগনস্টিক হচ্ছে 0.3। ঠিক আছে, ক্লিয়ার হইছে? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে তোমাদের এখানে জিজ্ঞেস করতে পারে যে এই পেশেন্টের কি কোনো কজ আছে, মানে এই তার বা হচ্ছে এটিওলজিক্যাল কোনো ফ্যাক্টর আছে কিনা এই পেশেন্টের ক্ষেত্রে। তাড়াতাড়ি বলো, টাইম নেই, তাড়াতাড়ি সময় কি সারাদিন লেগে যাবে আজকে এটা পড়াইতে গেলে এইভাবে ধরে ধরে। ম্যাডাম মানে আমার বলো। পেশেন্টটা হচ্ছে ম্যাডাম ইয়াং এন্ড প্রাইমারি গ্র্যাভিটা, হুম, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর কোনো আর ফ্যামিলি হিস্ট্রি তুমি জিজ্ঞেস করছো? জি ম্যাডাম, আর তার ফ্যামিলি হিস্ট্রিতে তার মাদার হাইপারটেনসিভ এন্ড হার হার ইল্ডার সিস্টার সাফার ফ্রম সেম প্রবলেম। আচ্ছা, তার হচ্ছে কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে তাহলে এইভাবে প্রাইমারি গ্রেভিটা সে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তারপরে হচ্ছে তার আগের তার অ্যাসোসিয়েটেড কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা সেটা জিজ্ঞেস করবা, তার কোনো ডায়াবেটিস বা এরকম কিছু আছে কিনা। ঠিক আছে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, ডায়াবেটিস এগুলো আছে কিনা। তারপরে তোমার হচ্ছে এই কি বলে, যদি টুইন প্রেগনেন্সি হয়, হাইপার প্লাসেন্টোসিস যেখানে হবে, টুইন প্রেগনেন্সি থাকে, সেই সব ক্ষেত্রেও একটা চান্স থাকে প্রিএক্লাম্পসিয়া হওয়ার। আচ্ছা, প্রিএক্লাম্পসিয়ার হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজি, এগুলা তোমাদের টুকটাক হয়তো পড়ানো হয়েছে, এগুলা পড়ছো তোমরা? প্যাথোফিজিওলজি, ইমব্যালেন্স, এগুলা এত কিছু এত জানার দরকার নেই, তেমন কেসে তেমন হয়তো জিজ্ঞেস করবে না, ক্লিনিক্যাল গুলো বেশি জিজ্ঞেস করবে। এখানে হচ্ছে যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন আর ইন্টেন্স ভ্যাসোস্পাজম, এই দুইটা হচ্ছে মেইন প্যাথোফিজিওলজি। ঠিক আছে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন আর ইন্টেন্স ভ্যাসোপ্লাজম। আরেকটা জিনিস হয় প্রেগন্যান্সিতে যে ট্রফোব্লাস্টিক ইনভেশন হয়, ইনভেশন হয়ে হচ্ছে একটা দুইবারে হয় ট্রফোব্লাস্ট গুলা ইনভেশন হয়, এই ইনভেশনটা এখানে এই এই ইয়েতে আমাদের প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে এই ট্রফোপ্লাস্টিক ইনভেশনটা সাধারণত হয় না। সেটার জন্য যে এই ভেসেল গুলা ডেসিডুয়াল এন্ডো ট্রফোপ্লাস্টিক ইনভেশন হয়ে মায়োমেট্রিয়াম পর্যন্ত যে ভেসেলটা চলে যায় সেই জিনিসটা হয় না এখানে। না হওয়ার জন্য এই যেটা আমাদের স্পাইরাল আর্টারি গুলা যেগুলো লো রেজিস্ট্যান্স আর্টারি হওয়ার কথা ছিল সেগুলো না হয় হাই রেজিস্ট্যান্স আর্টারি হিসেবে থেকে যায়, সেই জন্য ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। এছাড়াও কিছু আছে প্রোস্টাগ্ল্যান্ডিনের ইমব্যালেন্স, ভ্যাসোডাইলেটর ভ্যাসোকনস্ট্রিক্টর এর মধ্যে ইমব্যালেন্স হয়ে যায়, ভ্যাসোকনস্ট্রিক্টর গুলা বেশি বেড়ে যায়, যেমন হচ্ছে ইয়েগুলা এন্ডোথেলিন 1, তারপরে হচ্ছে এনজিওটেনসিন 2 ইমব্যালেন্স বেড়ে নাইট্রিক অক্সাইডের ইমব্যালেন্স কমে যাবে, ভ্যাসোডাইলেটর কমে যাবে, আর ভ্যাসোকনস্ট্রিক্টর গুলা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমাদের হচ্ছে এখন আসলে টাইপস কি কি আছে বলো তো, টাইপস, হোয়াট আর দ্য টাইপস? ম্যাডাম টাইপস এর ভিতরে হচ্ছে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া এন্ড মডারেট প্রিএক্লাম্পসিয়া, সরি সিভিয়ার, আচ্ছা, মাইল্ড এন্ড সিভিয়ার। হুম, তোমার পেশেন্টে কি রকম? আমার পেশেন্ট হচ্ছে ম্যাডাম মাইল্ড। মাইল্ড, তুমি কেন মাইল্ড বলছো? ম্যাডাম মাইল্ড বলছো কেন? বন্ধ করিও না, মাইক্রোফোন চালু রাখো, বলো। ম্যাডাম আমার পেশেন্ট তো আর প্রোটিন এখানে পেয়েছি হচ্ছে 0.3 গ্রাম আর কি। আর আচ্ছা, তুমি তো দেখো নাই তখন, তুমি কিভাবে বুঝলা? তুমি কি দেখছো প্রোটিনুরিয়া কতটুকু? ম্যাডাম তার কিনা আগের ডকুমেন্ট পাইছো? জি ম্যাডাম, মানে পেশেন্ট যে আগে ডক্টর কনসাল্ট করেছিল ওই সময় সে এটা টেস্ট করে দেখেছিল আর কি।
টেস্ট করে দেখেছিল, তুমি কাগজ দেখছো নাকি? পেশেন্টের কাছ থেকে তুমি প্রোটিনুরিয়া বললা হিস্ট্রিতে, নাকি নিজে বানাইছো, মানে এটার সাথে এটা কোরিলেট করছো? ম্যাডাম কোরিলেট করেছি আর কি। আচ্ছা ঠিক আছে, পেশেন্ট এরকম দেখাতে পারবে না, বুঝছো? তুমি এখন প্রোটিনুরিয়া আছে কিনা তোমাদের পরীক্ষার সময় পোস্ট গ্রাজুয়েশনে হিট কোগুলেশন টেস্ট করতে দেওয়া হয়। এখানে তোমাদের তো আর তোমাদের হিট কোগুলেশন টেস্ট করতে দেওয়া হবে না, তাও তোমার তো জানতে হবে কতটুকু কি কি থাকতে পারে, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা এখন লামিয়া নাফিসা বলো তো, 49 রোল নাম্বার 49, অ্যাবসেন্ট খাবা, যে সাথে সাথে কথা বলবা না অ্যাবসেন্ট খাবা, শুনছো? সিভিআর পি এর এগুলা কি? এগুলো সব পরীক্ষার কোয়েশ্চেন, বলো সিভিআর পি আর প্যাথোফিজিওলজিটা যেরকম বললাম শর্ট করে একটু পড়ে ফেলবা। এন্ডোথেলিয়াল ডিসফাংশন আর ভেসোস্পাজম হচ্ছে মেইন প্যাথোলজিক্যাল ফ্যাক্টর, আর সাথে ইমব্যালেন্স বিটুইন দা ভেসোডাইলেটর এন্ড ভেসোকনস্ট্রিক্টর। এখানে ভেসোকনস্ট্রিক্টরটা আপার হ্যান্ড বেশি নিয়ে নেয়, এই জন্য হচ্ছে একদম আর্টারিয়ালস গুলো ভেসোকনস্ট্রিকশন হয়ে যায়। আর ট্রোফোব্লাস্টিক ইনভেশন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। ট্রোফোব্লাস্ট গুলো ইনভেশন করে করে যে ভিতরে ঢুকে মায়োমেট্রিয়াম পর্যন্ত, সেই জিনিসটা দুই সময় হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে আবার সেকেন্ড ট্রাইমেস্টারে, এই জিনিসটা এখানে হচ্ছে না। সো ভাস্কুলার রেজিস্ট্যান্স অনেক বেশি বেশি থাকে এখানে, এই জন্যই। আচ্ছা বলো লামিয়া, বলো হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া? ম্যাম পারসিস্টেন্ট সিস্টোলিক ব্লাড প্রেশার থাকবে হচ্ছে অ্যাবভ অর ইকুয়াল 160 মিলিমিটার মার্কারি, আর ডায়াস্টোলিক থাকবে হচ্ছে অ্যাবভ 110 মিলিমিটার মার্কারি, আর অলিকিউরিয়া থাকবে, আর হচ্ছে অলিকিউরিয়া হচ্ছে 24 আওয়ার্স লেস দ্যান 400 ml আমরা ইউরিন আউটপুট। আর ম্যাম দেখো বই দেখেই বলো, অসুবিধা নাই, বই দেখেই বলো। ম্যাম সেরেব্রাল অর ভিজুয়াল ডিস্টারবেন্সেস থাকবে, তারপর এলিভেটেড লিভার এনজাইমস থাকবে, তারপর হচ্ছে পারসিস্টেন্ট সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন হবে, আর হচ্ছে রেটিনাল হেমোরেজেস এক্সুডেটস এন্ড প্যাপিলোডিমা থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝছি যে পারসিস্টেন্ট সিস্টোলিক ব্লাড প্রেশার থাকবে, প্রোটিনুরিয়া তো তোমার থাকতেছেই সেটা, অলিগুরিয়া থাকবে, পালমোনারি এডিমা থাকবে। তুমি চিন্তা করে দেখো যে সব অর্গানে কিন্তু সে এফেক্ট করতেছে, ঠিক আছে, প্রত্যেকটা অর্গানে। তারপরে হচ্ছে লিভারে কি হচ্ছে, এনজাইম লিভার এনজাইম বেড়ে যাচ্ছে। তোমার জিআইটি তে কি হচ্ছে, এপিগ্যাস্ট্রিক পেইন একটা থাকে সব সময়, ঠিক আছে। তারপরে হচ্ছে পালমোনারি এডিমা, লাংসে কি থাকবে, পালমোনারি এডিমা। আর রেনা কিডনিতে কি থাকবে, রেনাল আর্টারি স্টেনোসিস হয়ে যায়, এখানে আর্টারিওলস গুলো কনস্ট্রিক্ট করে। তারপরে আস্তে আস্তে সিরাম ক্রিয়েটিন আস্তে আস্তে বাড়তে থাকবে। ফিটাসে কি হয়, ফিটাসে হচ্ছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। এই যে পেশেন্টটা প্রেজেন্ট করলো, এটা ও ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন কেন পায় নাই, কারণ এটা হচ্ছে নিউলি ডায়াগনোসড, সাথে সে সিভিয়ার পি তে তখনও যাচ্ছিল না, যায়নি, বুঝতে পারছো? জি আচ্ছা ঠিক আছে, এখন বলো তো যে তোমাদের ওয়েট গেইন যেটা, মানে এখন তো আমরা সিমটম গুলো বললাম, ক্লিনিক্যাল ফিচারে আমরা বলছি যে ব্লাড প্রেশার বেশি থাকবে। আর পেশেন্ট কি কি কমপ্লেইন করবে, পেশেন্ট কি কমপ্লেইন করবে বলো? এই পেশেন্ট, এই যে তুমি তো ক্রাইটেরিয়া বললা, পেশেন্টের কমপ্লেইন কি কি থাকবে, কি যে কথাই বলে না এরা। মাইল্ড সিমটমে কিছু থাকবে নাকি? মাইল্ড সিমটমে তো সে সুয়েলিংটা একটু হয়তো বেশি থাকবে, লেগ সুয়েলিং, এইটাই, আর তেমন কিছু থাকবে না। আর যদি হচ্ছে তার মডারেট বা সিভিয়ার ফর্মে থাকে, তাহলে হচ্ছে তার হেডেক থাকতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে, এগুলো তো হচ্ছে তার সিমটম। ব্লাডিং অফ ভিশন থাকলো, ঠিক আছে। সাইনে কি পাবা তুমি, শহীদ বলো, সাইনে কি পাবা? ম্যাডাম সাইনের ভিতরে আমি অ্যাবনরমাল ওয়েট গেইন, এটা মানে ওয়েট গেইনটা বেশি হবে, আর হচ্ছে ব্লাড প্রেশারটা হচ্ছে আমি এখানে ম্যাডাম আচ্ছা ইকুয়াল প্রেগন্যান্সিতে নরমাল ওয়েট গেইন কত? ম্যাডাম নরমালটা, অ্যাবনরমালটা ম্যাডাম জানি আর কি। অ্যাবনরমাল জানো, তার নরমাল জানো না, অ্যাবনরমাল জানলে নিয়ার তুমি বুঝবা অ্যাবাউট কেমনে? 12 কেজি। বলো নিয়ার অ্যাবাউট 12 কেজি। 12 কেজি, আচ্ছা ঠিক আছে 12 কেজি, তাহলে হচ্ছে তোমার কতটুক হবে এক মাসে?
বলো 1 মাসে কত? দেখো অবস্থা। 0.5 কেজি যদি ফোর্টনাইটলি মানে 15 দিনে হয় তাহলে হচ্ছে সেটা নরমাল, মানে 1 কেজি হচ্ছে নরমালি, ঠিক আছে তোমার ইয়েতে মানতে। এখন হচ্ছে কারো যদি এই অনেক বেশি তোমার 2 কেজির উপরে হয়ে যায় 1 মান্থে, তাহলে হচ্ছে আমরা তাকে অ্যাবনর্মাল ওয়েট গেইন বলবো। পাউন্ডে বললে 4 পাউন্ড বলতে পারো, ঠিক আছে। তারপরে তার কি কি সাইন থাকবে? রাইজ অফ ব্লাড প্রেশার থাকবে, ইডিমা থাকবে। তারপর তুমি লাংস অস্কালটেট করে কি লাংসে হচ্ছে বেজাল ক্রিপিটেশন পাইতে পারি। বেজাল ক্রিপিটেশন পাইছিলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তার থাকবে। এখন তুমি এগুলা, তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে সিম্পটম বলো, এই পেশেন্টের তো কোনো তেমন সিম্পটম নাই, তাহলে হচ্ছে একটা মাইল্ড কেস, ঠিক আছে। আমার এগুলো বলার অর্থ হচ্ছে কেসের সাথে যাতে তোমরা মিলায় পড়তে পারো। এখন যদি এর হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স এগুলো অনেক বেশি থাকতো তাহলে হচ্ছে আমরা তাকে কি বলতাম? আর এগুলো না থেকেও যদি ব্লাড প্রেশার 170 110 এরকম ছিল, এরকম থাকতো তাহলে কি বলতাম? সিভিয়ারই বলবো। তাহলে হচ্ছে তাকে আমরা সিভিয়ার পি বলতাম, ঠিক আছে। বোঝা যাচ্ছে? রিপন মিয়া 21। জি ম্যাম। কোনো সমস্যা আছে বুঝতে তোমাদের? না ম্যাম। তোমরা কতজন আসছো আজকে শেষ পর্যন্ত? 58। আজকে মনে হয় ওদের ক্লাস পছন্দ হচ্ছে না, যেগুলো তো পারি। তাহলে এখন চলে যাই। যারা যারা আসো নাই নাম লিখে লিখে রাখতেছি বলে, ঠিক আছে। তারপরে বলো যে তোমরা এখন ইনভেস্টিগেশন কি করবা? এই কেসে যদি জিজ্ঞেস করে তোমাকে, তুমি ইনভেস্টিগেশন কি করতে চাচ্ছ? ফারিহা বলো, ফারিহা না কে বলবা? জান্নাত, আফরিন বলো। ইউরিন আর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি ম্যাম। কি করবা? ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। শোনো, যখনই কোনো ইনভেস্টিগেশন বলবা তখন আমরা কি দিয়ে শুরু করি রে? ম্যাম জেনারেল রুটিন এক্সামিনেশন আর কি। না, রুটিন না, মানে যখনই কোনো ইনভেস্টিগেশন তুমি প্রটোকল বলতে যাবা তখনই হচ্ছে তোমার ব্লাড থেকে শুরু করতে হবে, ব্লাড, ঠিক আছে। বুঝতে পারছো? জি ম্যাম। যখন ইনভেস্টিগেশন বলবা তখন ব্লাড থেকে শুরু করবা। তাহলে আমরা কি করব? সিবিসি করব। সিবিসি তে আমরা কি দেখতে চাচ্ছি? এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ এটা দেখবো। এটা হচ্ছে অ্যানিমিয়া, ম্যাক্সিমাম ক্ষেত্রে হিমো কনসেন্ট্রেশন হয়, হিমোগ্লোবিন বেড়ে যায়। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা করব হচ্ছে সিরাম ইউরিক অ্যাসিড লেভেল, এই জিনিসটা আমরা তাকে দেখব, ঠিক আছে। জি ম্যাম। ইউরিক অ্যাসিড লেভেল। নাম্বার 3 আমরা কি করতে যাচ্ছি? আমরা লিভার ফাংশন, রেনাল ফাংশন এগুলো আমরা দেখব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা সিরাম ক্রিয়েটিনিন দেখব। তাহলে ব্লাডের চ্যাপ্টার শেষ। এখন তুমি ইউরিনে আসো। ইউরিনে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কি আমি করে আমার কোনো লাভ হবে এই ক্ষেত্রে? বলো তো শহীদ, বলো। জি ম্যাডাম। শাহিদ, কি লাভ হবে ইউরিন এক্সামিনেশন করে? ম্যাডাম এখানে আমরা ইউরিন এক্সামিনেশনে প্রোটিন পাইতে পারি, প্রোটিন পাবো আর কি ইউরিনে। দেন হচ্ছে ম্যাডাম এখানে আমরা হায়ালিন কাস্ট পাইতে পারি, যেহেতু এই কিডনি গ্লোমেরুলাস ইনজুরি হবে এখানে আর কি। আচ্ছা, ঠিক আছে, পাইতে পারো। আর আমরা আরেকটা জিনিস করব যে 24 আওয়ার্স ইউরিন প্রোটিনটা আমরা দেখব। এখানে তো আমি দেখলাম যে প্রোটিন পাস করতেছে কিনা। তো সেক্ষেত্রে আমার যে ইউরিন কতটুক যাচ্ছে, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ টেস্ট। কোয়ান্টিটেটিভ টেস্ট আমরা করি হচ্ছে 24 আওয়ার্স ইউরিন দেখে, আর কোয়ালিটেটিভ টেস্ট আমরা করি হিট কোগুলেশন টেস্ট করে। হিট কোগুলেশন এটা কি হেজি নাকি ফ্লোকুলেশন, এগুলা দেখে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের প্রোটিনের পরিমাণ কিরকম। আমরা এটাকে 1+2+ এইভাবে 1+2+ কতটুক সংখ্যা দিয়ে পরিমাণ বুঝায় আমি তো তোমাদের বলছি, বুঝতে পারছো? তাহলে আমরা 24 আওয়ার্স ইউরিন কালেকশন করে প্রোটিন মেজারমেন্ট করতে পারি। আর এই যে আর আমরা তো ইয়ে করবই, ইউরিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন। আচ্ছা করলা।
আর আমরা হিট কোগুলেশন টেস্ট করে আমরা দেখবো যে এটা বয়েলিং করি আমরা যে সলিড হয়ে যাচ্ছে কিনা। সলিডিফিকেশন হলে বোঝা যাবে এখানে প্রোটিন বেশি আছে। আচ্ছা, তারপরে আর কি এক্সামিনেশন করবা? ইনভেস্টিগেশন বলো। শহীদ বলো, তুমি তো কেস প্রেজেন্ট করতেছো, আমি বলবো নাকি? জি ম্যাডাম বলছি। ম্যাডাম ইউরিনে তো এই এক্সামিনেশন গুলো করলাম, এরপর হচ্ছে ম্যাডাম আল্ট্রাসোনোগ্রাফি অফ ইউটেরাস ফর প্রেগন্যান্সি প্রোফাইল। আচ্ছা, তুমি এতক্ষণ করছো ম্যাটারনাল, মায়ের অবস্থা বোঝার জন্য, তাই তো? জি ম্যাডাম। এখন বলো রোল নাম্বার 50 ইশতিয়াক বলো। রোল নাম্বার 50 জি ম্যাম। বলো এখন বাচ্চার ওয়েলবিং দেখার জন্য তুমি কি করতে চাও, কি কি ইনভেস্টিগেশন করবা? ম্যাম ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ড কি ইনভেস্টিগেশন? না এটা তো এক্সামিনেশন। ম্যাম বেবি প্রোফাইল। বেবি প্রোফাইল আবার কোন জিনিস? এটা তো শুনি নাই কোনোদিন। প্রেগন্যান্সি প্রোফাইল, আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল করবা। প্রেগন্যান্সি প্রোফাইল করে কি দেখবা? এই জন্যই তো জিজ্ঞেস করতেছি, যে কেস প্রেজেন্ট করবে সে তো কিছু না কিছু পড়ে আসছে, তোমরা তো কিছুই পড়ো নাই। তোমাদেরকে না বলে দিছিলাম যে তোমরা কিছু পড়ে আসো। এই শাখাওয়াত বলো। ম্যাম কার্ডিও টোকোগ্রাফি। আগে বলো তুমি আল্ট্রাসোনোগ্রাফি। আফরিন বলো, বলো আফরিন, অসুবিধা নাই, বলো আফরিন বলো। আল্ট্রাসোনোগ্রাফি ফর ফিটাল গ্রোথ। তুমি প্রথমে বলবে আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল। প্রেগন্যান্সি প্রোফাইলে তুমি কি দেখতে চাচ্ছ বলো আফরিন বলো। ম্যাম কত উইকস? ওই তো তুমি জেস্টেশনাল এজ দেখলা, তারপরে হচ্ছে ফিটাসের ফিটাল গ্রোথ দেখলা, তারপরে হচ্ছে এখানে আমরা অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স দেখবো, অলিগোহাইড্রামনিয়াস আছে কিনা সেটা দেখবো। সিঙ্গেল নাকি টুইন প্রেগন্যান্সি? হ্যাঁ টুইন, এগুলো তো আমরা দেখলাম। প্রথমে দেখলাম নাম্বার অফ ফিটাস, তারপরে ফিটাল ভায়াবিলিটি তো দেখলাম, তারপরে দেখলাম যে জেস্টেশনাল এজ কতটুকু, তারপরে দেখলাম আমি ইয়েতে লাইকার ভলিউম দেখলাম, প্লাসেন্টাল লোকালাইজেশন দেখলাম। এখানে আমাদের ইম্পর্টেন্ট বেশি কি যে আইইউজিআর কিনা আর লাইকার কতটুকু, ঠিক আছে? মানে নরমাল প্রোফাইল ছাড়াও এই দুইটা আমরা বেশি একটু এমফেসিস দিয়ে দেখব, ঠিক আছে? তারপরে কি বলতেছিলা বলো, বলো আরেকটু কি ফিটাল বলছিলা? হার্ট রেট অর ফিটাল হার্ট সাউন্ড এগুলোর জন্য ম্যাম কার্ডিও টোকোগ্রাফি। আচ্ছা ঠিক আছে, গুড। কার্ডিওটোগ্রাফি দেখবা তুমি। এছাড়াও আরেক কার্ডিওটোগ্রাফি পরেও আমরা প্রিএক্লাম্পসিয়াতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা যে বলতে পারবা সে ভালো নম্বর পাবা। আমরা ডপলার করতে পারি, ঠিক আছে? আর বায়োফিজিক্যাল প্রোফাইল করব। এই যারা রোল নাম্বার 1 নাই তোমাদের, রোল নাম্বার 1 কে? এই রোল নাম্বার 1 কই? প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট। তুমি কি তোমরা প্রফে কে ফার্স্ট সেকেন্ড হইছো? ইয়েতে ফাইনাল থার্ড প্রফে? রোল 2। হ্যাঁ রোল 2। রোল 2 কোথায়? ফার্স্ট কই? রোল 2 কই? জি ম্যাম। নাভিদ বলো, তুমি সিটিজির নাম শুনছো? নাম শুনছো? তোমাদেরকে যারা অনার্স পাইতে চাও, যারা প্লেস টেস্ট করছো বা একটু ভালো পড়াশোনা করবা, তারা হচ্ছে ডপলারটা পড়বা। আর হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইলে কি কি কম্পোনেন্ট, শুধু যে ও সেকেন্ড হয়েছে সেই জন্য না, যখন এগুলা জিজ্ঞেস করবে এগুলা পারবা, অনেক বেশি ভালো নাম্বার পাবা, ঠিক আছে? এটা হচ্ছে টু সি দ্য ইনভেস্টিগেশন টু সি ফিটাল ওয়েলবিং। এখন ইনভেস্টিগেশন কি কি করবা ক্লিয়ার হয়েছে? একজন সামারাইজ করো তো, শাখাওয়াত সামারাইজ করো। শাখাওয়াত এদের চলে গেছে, একদম চলে গেছে। শাখাওয়াত চলে গেছে। আসসালামু আলাইকুম এখন আবার আসসালামু না আলাইকুম। ম্যাম আমি আছি। বলছি ইনভেস্টিগেশন বলার জন্য, তুমি এখন সালাম দিতেছো, বলো ইনভেস্টিগেশন সামারাইজ কি করো। ভাবছিলেন? শুনো, আজকে যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি মনে রাখতে পারো, আর এই কেসের কোশ্চেন পড়া লাগবে না। তোমরা তো শুনো না, তোমরা তো এখান থেকে এখানে যাচ্ছ আর বেরাচ্ছ। বলো কি করবা? ইনভেস্টিগেশনের সামারাইজ করো। শুনো নাই মনে হয়, তাই না?
শুনে নাই। এই নাবিদ বলো তো ইনভেস্টিগেশনের। ম্যাম ব্লাডে হচ্ছে সিরাম, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এগুলো করব, তারপর কোয়াগুলেশন প্রোফাইল করব। আমি কি এইভাবে বলছি? ম্যাম ম্যাটারনাল আর ফিটাল আলাদা করে বলেছেন। ম্যাটারনালে ব্লাডে কি কি বলছি সেটা বলো। তুমি তো শুনো না, এই জন্যই তো বললাম। তোমরা তো শুন না, না শুনে ছবি দিয়ে সবাই এখানে সেখানে যাও। মনে করো এগুলো বই আছে, আমি পরে শিখে ফেলবো। কেস কি তোমাদেরকে এইভাবে শিখতে পারবা? এই কে বলবা বলো। ফার্স্টে আমরা ম্যাটারনাল মনিটরিং করব, তো ওখানে ব্লাডে আমরা করব সিবিসি, সেখানে হিমোগ্লোবিন বেশি থাকতে পারে হিমো কনসেন্ট্রেশনের জন্য। সেরাম ক্রিয়েটিনিন করব রেনাল ফাংশন দেখার জন্য। লিভার এনজাইমস করব, প্লেটলেট কাউন্ট দেখতে পারি, থ্রম্বোসাইটোপেন। প্লেটলেট কাউন্ট সিবিসি তে দেখবা, ঠিক আছে? প্লেটলেট কাউন্টটা হ্যাঁ আমি মিস করে গেছিলাম, থ্যাংক ইউ, তুমি এটা ইয়ে করছো, মনে করাই দিছো। থ্রম্বোসাইটোপেনিয়া হইতে পারে, ঠিক আছে? এইজন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। আচ্ছা তারপর বলো তো সিবিসি তে তাহলে তিনটা জিনিস ইম্পর্টেন্ট, দুইটা জিনিস। আর সেরাম জি ম্যাম। আর ইউরিক অ্যাসিড। জি ম্যাম, সেরাম ইউরিক অ্যাসিড, এটা হচ্ছে বায়োকেমিক্যাল মার্কার ফর ইউরিক প্রিএক্লাম্পসিয়া। অ্যাসিড কত থাকে বই থেকে জেনে নিবা। মোর দ্যান 4.1। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তুমি আচ্ছা ফিটাল মনিটরিং বলো। ম্যাম ফিটাল মনিটরিং এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি ফর প্রেগন্যান্সি প্রোফাইল করব, সেখানে ফিটাল জেস্টেশনাল এজ, সাইজ, আর হচ্ছে লাইকার ভলিউম, তারপর ফিটাল হার্ট রেট এগুলো দেখবো। আর ম্যাম ডপলার করতে পারি, সিটিজি করতে পারি। ঠিক আছে, ডপলার সিটিজি তে কি পাওয়া যায় এটা বইয়ে নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? কোনো যদি একটু পড়লে। আচ্ছা এখন বলো যে এখন ধরো এই পেশেন্টের প্রিএক্লাম্পসিয়ার যে পেশেন্টটা তোমরা পাইছো, এটা এইভাবে জিজ্ঞেস করবে, তাহলে এখন যদি তাকে আমরা ট্রিটমেন্ট না করি তার কি কি কমপ্লিকেশনস হইতে পারে বলো। মাইশা বলো, তুমি বলো 57। মাইশা বলো। ম্যাম কমপ্লিকেশনস এর মধ্যে হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট এর পর ম্যাটারনাল আর ফিটাল। ম্যাটারনাল ডিউরিং প্রেগন্যান্সি এটা এক্লাম্পসিয়াতে কনভার্ট হতে পারে, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হতে পারে, আর ম্যাম হচ্ছে হেল্প সিনড্রোম ডেভেলপ করতে পারে, সেরেব্রাল হেমোরেজ ডেভেলপ করতে পারে। আর ডিউরিং লেবারেও এক্লাম্পসিয়া, পোস্টপার্টাম হেমোরেজ। আর ডিউরিং পেরিপেরিয়াম ওখানে শক, ফেব্রাল সেপসিস। আর ফিটাল ইমিডিয়েট কমপ্লিকেশনস এর মধ্যে ফিটাল আইওজিআর হতে পারে, আইওডি হতে পারে, অ্যাসফিক্সিয়া হতে পারে, প্রিম্যাচুরিটি হতে পারে। এন্ড রিমোট আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আমার বারবার বলার অর্থ হচ্ছে যাদের তোমাদের মাথায় কোয়েশ্চেন গুলা লিখে রাখিও, কোনটার পরে কি জিজ্ঞেস করতেছে। মোস্ট অফ দা মানে একটু হেরফের হইলো এইরকমই আশেপাশে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে কমপ্লিকেশনের মধ্যে তুমি হচ্ছে ম্যাটারনাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন আলাদা করে বলে ফেলবো, মনে রাখবা, তাহলে হচ্ছে মনে রাখতে সুবিধা। তারপরে ম্যাটারনালের মধ্যে অ্যান্টিনেটালি, ডিউরিং লেবার, পিপোরিয়াম, এইভাবে মনে রাখবা। সবাই কি শুনছো কি বলছে? রোল নাম্বার 16 শুনতে পারছো? আফরিন বলো, আফরিন কি বলতে যাচ্ছে বলো। আফরিন বলো। শোনা যাচ্ছে, সেটাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো। এখন বলো যে হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট। এখন পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা? ম্যাডাম সাব্বির বলো, সাব্বির রোল নাম্বার 1। ম্যাম আমরা প্রথমে পেশেন্টকে বেড রেস্ট দেব, ফর এডিকুয়েট ডায়েট উইথ নরমাল প্রোটিন, আর হাইপারটেনশন ম্যানেজ করার জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস দেব, ফর প্রেগন্যান্সি আলফা মিথাইল ডোপা, লেবিটালল এগুলো দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ইন হসপিটাল, ঠিক আছে? হসপিটালে তো পেশেন্ট অ্যাডমিশন নিছেই তোমার পেশেন্ট, তাহলে বেড রেস্ট করছো। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বেড রেস্ট ইন প্রিএক্লাম্পসিয়া? ম্যাম বেড রেস্ট থাকলে ভেনাস রিটার্ন ভালো হবে, তাহলে ম্যাম কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে, রেনাল পারফিউশন বেটার থাকবে, ডায়াবেটিস হবে। রেনাল ডায়ালিসিস পারফিউশন হবে। জি। আচ্ছা
তাহলে যা বলছে ঠিক আছে, সে তো ভালো বলছে। শুনছো সবাই? শুনছো কি বলছে? জি ম্যাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বেড রেস্ট? বেড রেস্টে যখন পেশেন্ট থাকে, এই আসলে অনেক এই জিনিসগুলো। তারপর আরেকটা জিনিস হচ্ছে, সে হসপিটালে দিব আমরা, তার অ্যাংজাইটিটাও একটু কমবে এখানে। আর তো বেড রেস্ট দিলে যা যা ইম্পর্টেন্স, ভেনাস রিটার্ন ভালো হয়, রেনাল ডায়ালিসিস ভালো হয়। সে বাসায় থাকলে তো হাউসহোল্ড অ্যাক্টিভিটি বেশি থাকবে, সে তো রেস্টে থাকবে না। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এখন ডায়েট তো আমাদের প্রোটিন রিচ ডায়েট দিতে হবে এখানে। আচ্ছা, তারপরে বলো তো যে ড্রাগস এর কথা দুইটা বলছে। তুমি সাব্বির বলো তো, লেভিটেলল কি টাইপের ড্রাগ? ম্যাম both alpha and beta blocker. পোস্ট আলফা এন্ড বিটা ব্লকার। তারপরে লেভিটেললের ডোজ কি রকম? জানা নাই। ডোজ 100 করে আছে, তোমাদের এত কিছু লাগবে না। আর আলফা মিথাইল ড্রপার কি টাইপের, মানে কোন গ্রুপের ড্রাগ? আলফা মিথাইল ড্রপার বলো। সেন্ট্রালি অ্যাক্টিং, ঠিক আছে। এটা সেন্ট্রালি পেরিফেরাল দুইটাতেই কাজ করে, অ্যান্টি অ্যাড্রিনার্জিক ড্রাগ। আলফা মিথাইল ডোপা, এটা প্রেগন্যান্সিতে সেফ আমাদের। আলফা মিথাইল ডোপা আর হচ্ছে লেভিটেলল, এই দুইটা আমরা প্রেগন্যান্সিতে দেই। এছাড়াও আমরা আরো কিছু দেই। যেহেতু এটা মাইল্ড কেস, সেজন্য আমরা এই আলফা মিথাইল ডোপা অথবা লেভিটেলল এই দুইটা দিয়ে স্টার্ট করব। বুঝতে পারছো? তো এখন হচ্ছে তুমি এই তো ম্যানেজ করলা, করার পরে তারপরে তোমার ফার্দার প্ল্যান কি? সাব্বির বলো, ফার্দার প্ল্যান বলো। বলো। কন্টিনিউয়াস মনিটরিং করব ম্যাম ব্লাড প্রেসারের। এখন কি তোমার 32 আছে উইকস, এখন কি তাকে সেই 40 উইকস পর্যন্ত রেখে দিবা হসপিটালে? রাখবা নাকি বাসায় ছাড়বা? বলো না, অসুবিধা নাই, যা মনে চায় বলো। রিলিজ দিয়ে দেব। রিলিজ দিয়ে দিবা? কখন দিবা? যখন তার ব্লাড প্রেশার নরমাল হবে, অন ড্রাগস দিয়ে আমি তাকে অ্যাডভাইস দিয়ে তাকে কি করব, আমি বাসায় রিলিজ দিতে পারি বা হসপিটালেও রাখতে পারি। যদি ফিজিবল হয় আমি হসপিটালে রাখবো। তারপরে তাকে আমরা কি করব, ডেইলি মনিটরিং করব। ডেইলি মনিটরিং আমরা কি দেবো, প্রোটিনুরিয়া আছে কিনা সেটা দেখব, ব্লাড প্রেশার চেক করব, তার কোনো সিমটমস অফ অ্যালার্মিং সিমটম আছে কিনা তাকে পেশেন্টকে আমরা আস্ক করে দেখব। আর সাথে সাথে কি এক্সামিনেশন করব ফিটাল মনিটরিং এর জন্য, তার ফিটাল হার্ট সাউন্ড দেখব এবং আইইউজে ডেভেলপ করতেছি না সেগুলো দেখব। আর কিছু ইনভেস্টিগেশন আমরা টুয়াইস উইকলি করতে পারি, যে আগের ইনভেস্টিগেশন গুলা ম্যাটারনাল মনিটরিং আর ফিটাল মনিটরিং এর জন্য। আমাদের এখানে যদি এরকম মাইল্ড কেস হয় তাহলে হচ্ছে আমাদের আমরা ডেলিভারি কখন করতে যাচ্ছি, এই পেশেন্টকে ধরো 32 উইকস, আমরা কখন তাকে ডেলিভারি করব? টার্ম কমপ্লিট হওয়ার পর। আপ টু টার্ম পর্যন্ত, যদি তার এই পেশেন্টের ক্ষেত্রে আপ টু টার্ম পর্যন্ত তাকে আমরা ডেলিভারি নিতে পারি, ডেলিভারির জন্য। ঠিক আছে, আপ টু টার্ম পর্যন্ত, কিন্তু তাকে মনিটরিং করে করে রাখতে হবে। এখন ধরো সে মনিটরিং এ আছে তোমার কাছে, তখন হঠাৎ তুমি দেখলা যে তার বিপি বেড়ে কতটুকু হয়েছে, 180 110, তারপরে তার সে চোখে ব্লারিং অফ ভিশন আছে, কিন্তু সে এখন 34 উইকস, তখন তুমি কি করবা? ম্যাম তখন সিজারিয়ান সেকশন করা যেতে পারে। মামা প্রথমে সিজারিয়ান সেকশনে কি রে, তোমার প্রেসার কমাইতে হবে না রোগীকে? 34 উইকস আসছে, প্রেসার কমাইতে তো হবে। যদি 34 উইকসে এইভাবে আসে, এগুলা শোনো, এই কোয়েশ্চেন গুলা তোমাদের বোর্ডেও থাকতে পারে, বোর্ড ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে বোর্ডে, ওই যে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে বোর্ডেও থাকতে পারে। প্রথমে হচ্ছে যেহেতু 180 110, এখন আমি হচ্ছে ওরাল অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে স্টার্ট করব। কিন্তু যদি আমার এত বেশি থাকে, আমরা ইনজেক্টেবল কি ইনজেক্টেবল ফর্মে কি আছে অ্যান্টিহাইপারটেনসিভ? লেভিটেলল।
লেভিটেলাসোলাল আছে, হাইড্রোলাজিন আছে, এই দুইটা আমরা দিতে পারি। দেওয়ার পরে হচ্ছে তার যেহেতু তোমার অ্যালার্মিং সিমটম চলে আসছে, আর সাথে আমি ইনজেকশন কি দিব, আর নেলেপসিন দিব, নেলেপসিন না ম্যাক্সালফ দিব। ম্যাগনেসিয়াম সালফেট আমরা কিসের জন্য প্রোফাইলেকটিক্যালি দেই ইন সিভিয়ার পি। তো বিপি এত বেশি, তার হচ্ছে ব্লারিং অফ ভিশন আছে, মানে কি ইট ইজ এ কেস অফ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি ঝামেলা লেগে যাচ্ছে? জি ম্যাডাম, বুঝতেছি। সবাই বুঝতে পারতেছো? এই যে পিঙ্কি বলো তো, রোল নাম্বার 14, কথা বোঝা যাচ্ছে? নাই, চলে গেছে, পিঙ্কি চলে গেছে। তারপরে বোঝা যাচ্ছে ম্যাম। বোঝা যাচ্ছে, তো কথা বলো না কিসের জন্য? জিজ্ঞেস করতেছি যে সবারকে। তো এখন পিঙ্কি বলো তো, তুমি যদি এখন কি কি দিবা তাকে, এই সিভিয়ার পি পেশেন্টকে ম্যাম বলো। ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারি। দিতে পারি আবার কি, দিবাই তো। প্রথমে থেকে অ্যান্টি হাইপারটেনসিভ দিবা, ইনজেক্টেবল। ওরালে যদি দেখো তোমার কাজ হচ্ছে না, তুমি অ্যান্টি হাইপারটেনসিভ ইনজেক্টেবল দিবা। তারপরে তুমি দিবা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট টু প্রিভেন্ট কনভালশন। ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজটা আমরা তাকে দিব। তারপরে হচ্ছে ফিটাল ম্যাচুরিটির জন্য আমি ইনজেকশন ডেক্সামিথেসন দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাকে টার্মিনেশনের চিন্তা করতে হবে। এটলিস্ট মানে আমি চেষ্টা করব যে এটলিস্ট 34 কমপ্লিটেড উইকস যাতে হয় যদি সিভিয়ার পির ক্ষেত্রে। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এই মোটামুটি হচ্ছে তোমাদের সিভিয়ার পির কেস। আর অ্যাক্লেমশিয়া তো পড়ানো হয়েছে না কয়দিন আগে? ম্যাডাম, বলো। মাইল্ড প্রিএক্লাম্পসিয়া হইলে কি প্রোফাইল্যাকটিক অ্যান্টিকনভালসেন্ট দিতে হবে? না, মাইল্ড হলে লাগবে না। যদি সিভিয়ার পি হয় তাহলে প্রোফাইলেকটিক অ্যান্টিকনভালসেন্ট দিতে হবে। আর হচ্ছে এখন অ্যাক্লেমশিয়া তোমাদেরকে তো ইয়েতে হয়েছে, এই টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট। হাইপারটেনসিভ ডিসঅর্ডার টপিকস অনেক ইম্পর্টেন্ট, এগুলো আবার হয়তো ক্লাস কেউ ম্যাডাম হয়তো ক্লাস নেবেন। তো তোমরা বলছো যে তোমাদের এটাতে সমস্যা আছে, আর কি সমস্যা বলো তো? কি সমস্যা? কোনো সমস্যা নাই? ম্যাম বলো। ম্যাম আমরা যখন হিস্ট্রি লিখবো খাতায়, তখন মানে কতটুকু লিখতে হবে? ট্রিটমেন্ট সহ সব লিখতে হবে? হ্যাঁ, ট্রিটমেন্ট সহ লিখতে হবে। ট্রিটমেন্ট সহ তোমার এই পেশেন্টের এইভাবে যে বলছে না বেড রেস্ট এগুলা তুমি লিখবা, ট্রিটমেন্ট সহ লিখতে হবে এখানে এরকম। ম্যাডাম, বলো। আমরা মেডিসিন সার্জারিতে তো আমরা হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশনে আগে হচ্ছে ম্যাডাম আমরা যে সিস্টেম সাসপেক্ট করি ওইটা হচ্ছে আগে আমরা মানে এক্সামিনেশন করি। কিন্তু আমরা হচ্ছে যে গাইনিতে করতেছি যে জেনারেল এক্সামিনেশনে আমরা জেনারেল এক্সামিনেশন পরে বলে দিচ্ছি যে হার্ট লাংস কোনো অ্যাবনরমালিটি আছে কিনা। তো ম্যাডাম এটা কি আমরা এখানেই বলবো নাকি সিস্টেমিক এক্সামিনেশনে পার অ্যাবডোমিনাল শেষ করে তারপরেও বললেও হবে? না না, ওইখানে জেনারেল এক্সামিনেশনের সাথে আমরা তো এত ডিটেইলস হার্ট লাংস এত কিছু কার্ডিওভাস্কুলার সিস্টেম রেসপিরেটরি সিস্টেম এগুলো তো এত কিছু করব না। আমরা গ্রসলি দেখব যে মানে সিভিএসটা ওই যে হার্ট লাংস এক্সামিনেশন রিভিলস নো অ্যাবনরমালিটি অথবা অ্যাবনরমালিটি থাকলে লিখবো। এখানে আলাদা কোনো ইয়ে নেই, ওইটার সাথে পরে আর লিখা না, ওইটার সাথে লিখবা। জি ম্যাডাম। আচ্ছা, তারপরে এক্লেমশিয়ার যে ইয়েগুলা এখানে তোমাদের মানে এক্লেমশিয়া কি জিনিস এগুলা তো জানো, আর তোমাদেরকে বেশি জিজ্ঞেস করবে যে ম্যাক্সালফেট ডোজ গুলা, লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ এগুলা পড়বা। কমপ্লিকেশনস জিজ্ঞেস করবে, প্রিএক্লেমশিয়ার কমপ্লিকেশনস কি, এক্লেমশিয়ার কমপ্লিকেশনস কি এগুলা জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে ইয়েতে কি বলে অর্গান ডিসফাংশন, কোন কোন অর্গান ডিসফাংশন হয় প্রিএক্লেমশিয়াতে, কোন জায়গায় কি হয় না হয় এগুলা পড়বা। বুঝতে পারছো? কমপ্লিকেশন গুলা পড়ে ফেলবা। তো হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ এক্লেমশিয়া, ওইটা একবার দেখছিলাম জিজ্ঞেস করতেছে।
What are the differential diagnosis? বলো তো। এক্লেমশিয়ার সাথে এপিলেপসি থাকতে পারে, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, তারপরে হচ্ছে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি আর সেরিব্রাল ম্যালেরিয়া, এই জিনিসগুলা থাকতে পারে এক্লেমশিয়ার সাথে। Oh, what are the causes of maternal death in eclampsia? পারবা কেউ? কি কারণে ম্যাটারনাল ডেথ হয় এক্লেমশিয়াতে? বলো কি কারণে হয়? ম্যাডাম প্রাইমারিলি সে যদি এক্লাম্পসিয়া ডেভেলপ করে এক্লাম্পসিয়া থেকে তার ডেথ হতে পারে। না, এক্লেমশিয়া থেকে তো এক্লেমশিয়ার কমপ্লিকেশন আর প্রি এক্লেমশিয়ার কমপ্লিকেশন মোটামুটি একই রকম, ডেথের কজও মোটামুটি একই রকম। ওই তো কি মারা যাবে কিসের জন্য? কার্ডিয়াক ফেইলার মারা যাবে, রেনাল পালমোনারি ইডিমা, অ্যাসপিরেশন হইতে পারে, সেপটিক নিউমোনাইটিস হইতে পারে, সিবিডি হইতে পারে, স্ট্রোক হইতে পারে, এগুলো সব হচ্ছে তোমার এক্লেমশিয়ার কমপ্লিকেশন। বুঝছো? এআরডিএস ডেভেলপ করে, পিউপারাল সেপসিস ডেভেলপ করে। ঠিক আছে? মা কি কারণে মারা যাচ্ছে তোমরা অবশ্যই ওই বারবার আমি বলতেছি মেক্সালফের মেক্সালফ কিভাবে দেয়া হয় সেই ম্যানেজমেন্টটা পড়বা। আচ্ছা, আরেকটা জিনিস যে বলি যে হোয়াট ইজ দ্য গাইডলাইন অফ ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া? বেসিক গাইডলাইন, হেডলাইন গুলো কি বলো তো? বলো, যে পারবা সেই বলো। কেউ পারবে না? কল ফর এক্সট্রা হেল্প। আচ্ছা, এক্সট্রা হেল্প না রে, মানে বেসিক চারটা কথা আছে না, এক্লেমশিয়া কিন্তু কয়েকদিন আগে তোমাদের ক্লাস হয়েছে, কোন ম্যাডাম জানি, তোমরা এগুলো শুনো না আসলে। লাস্টে যখন তোমাদের 5th ইয়ারের ক্লাস হয়, এই যে কিছুদিন আগে এক্লেমশিয়া আলাদা ক্লাস হয়েছে, 1 ঘন্টার ক্লাস, শুনে নাই কেউ? কে পারবা বলো? জেনারেল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কন্ট্রোল অফ কনভালশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। ঠিক আছে, বলো তো জেনারেল ম্যানেজমেন্টে কি কি থাকে? আদনান বলো। জেনারেল ম্যানেজমেন্টে আমরা যে ফার্স্টে এবিসি ম্যানেজ করতে হয়, এয়ারওয়ে, ব্রিদিং, অক্সিজেন ইনহেলেশন, আইভি ফ্লুইড, তারপর প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে মেইনলি এয়ারওয়েতে পেশেন্টের পজিশন কি থাকবে? প্রথমে বল পজিশনে পেশেন্টের পজিশন থাকবে অ্যাক্লাম্পটিক পজিশন। ঠিক আছে, লেফট ল্যাটারাল করে পাটা একটু উপরে দিয়ে অ্যাক্লাম্পটিক পজিশনে থাকবে, হেড ডাউন করে তুমি রাখবা। তারপরে হচ্ছে যেটা এয়ারওয়ে যাতে প্যাটার্ন থাকে, মাউথ গেগ ইউজ করতে পারো। তারপরে এখানে টাং বাইট হবে, প্রিভেনশন করবে টাং বাইটের। তারপরে তুমি অক্সিজেন দিবা। ঠিক আছে, অক্সিজেন দিবা, তারপর অ্যান্টিবায়োটিক্স দিতে পারো, দিতে হবে। আর আরেকটা কি জিনিস, একটা আমরা চ্যানেল ওপেন করব, চ্যানেল করে আইভি ফ্লুইড দিব। আচ্ছা, তারপরে হচ্ছে আইডিয়ালি আসলে আমাদের এনজেটিভ ফিডিং এখানে দেওয়া উচিত, কারণ আইভি ফ্লুইড বেশি দিলে কি হবে? ভলিউম বেড়ে প্রেসার আরো বাড়তে পারে, এলবিএফ ও হইতে পারে। ঠিক আছে, যদি এলবিএফ থেকে যায়, এলবিএফ থাকে কমপ্লিকেশন হিসেবে, তাহলে তুমি আইভি ফ্লুইড এত দিতে পারবো না। তাও তুমি এটা বলবা, ঠিক আছে, আমরা একটা চ্যানেল ওপেন করব। আচ্ছা, তারপরে কন্ট্রোল অফ কনভালশন, কি দিয়ে আমরা কনভালশন কন্ট্রোল করি? ম্যাক্সালফ কি জিনিস? ম্যাগনেসিয়াম সালফেট। আরে তা তো জানি, সেটা তার ইয়ে কি, মানে সে কোন পরিবারের, বাসা বাড়ি কোথায়? অ্যান্টিকনভালসেন্ট। আরে এটা কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নাকি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নাকি এটা? অ্যান্টিকনভালসেন্ট এটা কোথায় কাজ করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে না, ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে, এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সেটা হচ্ছে নার্ভ এন্ডিংসে, নিউরোমাসকুলার জাংশনে সেটা কাজ করে। বুঝতে পারছো?
এখন হচ্ছে এটা ভ্যাসোডাইলেটর, সেরিব্রাল ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে, আর অ্যান্টিকনভালসেন্ট তো আছে দুইটাই। আচ্ছা, তাহলে হচ্ছে এটার তোমাদের লোডিং ডোজ কত? 8 ml 4 গ্রাম। না, লোডিং ডোজ হচ্ছে 10 গ্রাম। এটাকে ভাগ করে করে তোমার দিতে হবে, ঠিক আছে? প্রথমে দিবা 4 গ্রাম, তারপরে দিবা 6 গ্রাম। 4 গ্রাম কিসের সাথে? 8 ml এর সাথে মিক্স করবা, প্লাস 20 ml ডিস্টিল ওয়াটার করে তুমি কিভাবে দিবা? এই কিভাবে দিবা বলো? কে বলতেছিল জানি? রোল নাম্বার 62 বলো তো আদনান। রোল নাম্বার 1 কোথায়? সাব্বির বলো। ওই তোমরা, তোমাদেরকে পড়া দিলাম, তোমরা হচ্ছে মেক্সালফের এতবার পড়ানো হয়েছে, এগুলা মানে কি বলবো। মেক্সালফের লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ সামনে যেদিন আমার বুধবার ক্লাস আছে ওই দিন তোমরা পড়া দিবা, ঠিক আছে? কন্ট্রোল অফ কনভালশন গেল, তারপর কন্ট্রোল অফ হাইপারটেনশন। কন্ট্রোল অফ হাইপারটেনশন কি দিয়ে করতে হবে? প্যারেন্টাল আইভি ল্যাবিটল। আইভি দিয়ে। আর কন্ট্রোল অফ ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস তো অনেক কিছুই আছে, তোমার রেনাল ফেইলিওর হইতে পারে, তারপরে পালমোনারি ইডিমা, অ্যাকর্ডিং টু সেই অনুযায়ী তোমার ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট কিভাবে করব? লাস্টে হচ্ছে অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট, বলো। প্রেগন্যান্সি টার্মিনেট করতে হবে। হ্যাঁ, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি আমাদের প্রিএক্লাম্পসিয়া, সিভিয়ার পি আর ইয়েতে এক্লাম্পসিয়াতে কি মোটামুটি আমাদের অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্টের টার্মিনেশনটা হচ্ছে আইডিয়াল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এখন হচ্ছে মোড অফ ডেলিভারি কিসের উপরে ডিপেন্ড করবে বলো তো? জেস্টেশনাল এজ, পেশেন্ট লেবারে আছে কিনা, ওয়েদার পেশেন্ট ইজ ইন লেবার অর নট, তারপরে বিশপ স্কোর কিরকম তার, সেটার উপরে। এখন যদি তার সার্ভিস ফেভারেবল থাকে, আর যদি টার্মে হয় বা সার্ভিস ফেভারেবল থাকে, তাহলে হচ্ছে আমরা কি দিতে পারি? আমরা ইন্ডাকশন দিতে পারি, আইদার প্রোস্টাগ্ল্যান্ডিন অর অক্সিটোসিন দিয়ে আমরা দিব। যদি আনফেভারেবল হয় তাহলে হচ্ছে অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে দিব, ফেভারেবল হলে অক্সিটোসিন দিয়ে দিব। কিন্তু আমার লেবার ডেলিভারি ইন্টারভ্যাল যদি 6 to 8 উইকসে 8 আওয়ার্সের বেশি হয়, তাহলে আর সাথে যদি রিপিটেড কনভালশন হয়, তখন টার্মিনেশন করতে হবে বাই সিজারিয়ান সেকশন। আর নরমাল ডেলিভারি ইন্ডাকশন দেওয়ার আগে আর কি কি ক্রাইটেরিয়া যেগুলো আছে ইন্ডাকশনের, মেল প্রেজেন্টেশন আছে কিনা, মেল পজিশন আছে কিনা, এর সাথে অ্যাসোসিয়েটেড আর কোনো অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশন আছে কিনা, সেগুলো আমাকে এক্সক্লুড করতে হবে। যেমন এই পিএইচ আছে কিনা, বুঝছো, প্রেজেন্টেশন ঠিক আছে কিনা। তো এগুলা করার পরে যদি সবকিছু ফেভারেবল হয় তাহলে আমি ইন্ডাকশন দিব, আদারওয়াইজ টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বাই সিজারিয়ান সেকশন, ঠিক আছে? এই পেশেন্টকে আমি ছুটি দিব কখন হসপিটাল থেকে? ধরো তার টার্মিনেশন হয়ে গেল, এখন পেশেন্ট সিজারিয়ান সেকশনের মাধ্যমে বা ভিডি হইলো, পরের দিন ছেড়ে দিবা ভ্যাজিনাল ডেলিভারি হওয়ার পরে? না ম্যাডাম, তার হচ্ছে যে মানে পেশেন্ট আমার ট্রিটমেন্টে কি রকম রেসপন্স করতেছে সেটা আমরা আগে মনিটর করব আর কি। ট্রিটমেন্টের রেসপন্স মানে কি? ব্লাড প্রেশার তার কমছে কিনা, জি ঠিক ম্যাডাম। আছে? পেশেন্টের ব্লাড প্রেশার নরমাল হচ্ছে কিনা, আর তার প্রোটিনুরিয়া যখন ডিসঅ্যাপিয়ার করে, আমরা মোটামুটি ব্লাড প্রেশার নরমাল হলেই ছেড়ে দিই। প্রোটিনুরিয়া তো আর এত দেখা ইয়ে হয় না, কিন্তু তোমাকে বলতে হবে যে প্রোটিনুরিয়া ডিসঅ্যাপিয়ার করছে কিনা, ব্লাড প্রেশার নরমাল হওয়ার পরে পেশেন্টকে আমরা ছুটি দিব, ঠিক আছে? এই মোটামুটি ইয়ে আছে এখানে। আর তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো, সমস্যা থাকলে। প্রিএক্লাম্পসিয়া নিয়ে আর সমস্যা আছে? আমাদের সাখাওয়াত কই? তার তো সমস্যা ছিল। সাখাওয়াত না কোথায়? ম্যাম, আমি হচ্ছে মানে আমাকে এই কয়েকজন স্টুডেন্ট বলেছিল আর কি যে প্রোল্যাপস তো পড়ানো হয়েছে, তো একটু প্রিএক্লাম্পসিয়া পড়ানোর জন্য, আচ্ছা, এই জন্য। যাদের সমস্যা ছিল তাদের কি ক্লিয়ার হয়েছে কিনা জিজ্ঞেস করো তোমার ফ্রেন্ডদেরকে, ওরা তো কোথাও চলে গেছে মনে হয়।
ওদের সম্ভবত আর সমস্যা নেই। তোমাদের কি বুঝতে সুবিধা মানে অসুবিধা হয়েছে? জি না ম্যাম। মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি? জি ম্যাম। যদি আর কোনো প্রবলেম থাকে তোমরা একটু পড়ো, কেস হিসাবে পড়ো, এটা তোমাদের ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করবে। জি ম্যাম। আর কেউ কিছু জানতে চাও, নাহলে আমরা ক্লাস শেষ করব। শেষ করব বলো। ঠিক জি আছে, ম্যাম, তাহলে শেষ করে দেন। শেষ করে দেই। তোমরা যদি কোনো প্রবলেম থাকে এটা নিয়ে পরের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা। এখন একটু পড়ো, নিজেরা যদি কিছুই না পড়ো, শুধু আমি বকবক করতে থাকলাম, কিছু তো বুঝবা না। আর তোমাদের যে জিনিসগুলো পড়া দিছি সেগুলো পড়বা। আর হচ্ছে সামনের ক্লাসে আমি, তোমরা কি পার্টোগ্রাফ পড়তে চাও সামনের ক্লাসে নাকি এক্টোপিক প্রেগন্যান্সি পড়তে চাও? কোনটা চাচ্ছ বলো? পার্টোগ্রাফ। ম্যাম পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ, আচ্ছা পার্টোগ্রাফের ছবি তোমরা ওই যে সিবেজের কাছ থেকে কালেক্ট করবা। সিবেজের ওদের গ্রুপে আছে, ওইখান থেকে পার্টোগ্রাফের ছবি কালেক্ট করবা, কালেক্ট করে ইয়ে করবা। পার্টোগ্রাফ একটু পরে আসবা, তাহলে নিজেদের বুঝতে সুবিধা হবে। ইন্ডাকশন অফ লেবার পড়ানো হয়েছে? ইন্ডাকশন অফ লেবার তো গত বুধবারে হয়েছে মনে হয়, তাই না? জি ম্যাম। আচ্ছা তাহলে তো এটা আমার লাগবে না, আমি পার্টোগ্রাফটা একটু পড়াবো। আর প্রলাপস তো হয়েছে। আর যেগুলা যদি তোমাদের পিপুরিয়ামের কেসে নিয়ে কোনো সমস্যা আছে, কোয়েশ্চেন নিয়ে, তোমরা শোনো, তোমরা নিজেরা আলোচনা করো কোনটাতে তোমাদের প্রবলেম, যেটা তোমাদের প্রবলেম সেটা আমাকে বলবা, তোমাদের মনিটরকে বলবা, বা তোমরা গ্রুপে লিখবা যে ম্যাডাম আমাদের এইটা পড়ান, আমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমরা মেইনলি ইভিনিং এ তোমাদের পরীক্ষার এগুলাই বেশি পড়াবো, মানে বলতে চাচ্ছি তোমাদের এই যে এই কোয়েশ্চেন প্রি-এক্লাম্পসিয়া মানে সব সময় জিজ্ঞেস করবে, ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে, রিটেনে আসবে এইরকম সিনারিও দিয়ে। ধরো এ পেশেন্ট অফ 30 ইয়ার্স বা যত ইয়ার্স এই প্রাইমি গ্রেভিডা 32 উইকস প্রেগন্যান্সি, হার ব্লাড প্রেশার ইজ এত, how will you manage the patient, এইভাবে দিয়ে দিতে পারে। বা এরকম দিতে পারে, হোয়াট ইজ প্রেক্লাম্পসিয়া, হোয়াট ইজ এক্লাম্পসিয়া, মানে যেভাবে হয় যেভাবে ইচ্ছা। এত বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, এটাই আমি বলতে চাচ্ছি। বুঝতে পারছো? তোমাদের যদি যা যা মানে কোনো নিজেদের রিকোয়ারমেন্ট থাকে, তোমরা হচ্ছে আমার সাথে গ্রুপে ইয়ে করবা যে এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করতেছি। থ্যাংক ইউ সবাইকে। আর আজকে পার্সেন্টেজ অনেক কম দেখলাম, 59 60 এরকম আসেই নেই। ওকে ঠিক আছে, আমরা ক্লাস শেষ করতেছি।